আসসালামু আলাইকুম, কেমন আছি আমরা সবাই? একটু কমেন্টে জানিয়ে দিই। আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটি ম্যারাথন ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি ক্লাসে তোমাদের সাথে আছি জিলানী হোসেন জয়। আজকের আমরা কোন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা একটু দেখে নিই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট C1 অর্থাৎ 17 তারিখে যে ইউনিটগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর হচ্ছে রাবিয়া আছে, চবিয়া আছে, অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে নার্সিং ভর্তি শিক্ষার্থীদের জন্য আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরুতে আমি তোমাদের কাছে জানতে চাইবো আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং কে কোন জেলা থেকে আমাদের ক্লাসটিতে যুক্ত হয়েছে একটু কমেন্টে ঝটপট জানিয়ে দাও। আমিও আমার জায়গা থেকে ক্লাসটি শেয়ার করে দিচ্ছি, একটু ঝটপট জানিয়ে দাও কে কোন জেলা থেকে আমাদের ক্লাসটিতে যুক্ত হয়েছে। এতটুকু নিশ্চয়তা দিচ্ছি, যেমন আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা প্রশ্ন হুবহু কমন এসেছে, আমি কিন্তু পোস্ট করেছি। আজকের ক্লাসটি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিট এবং C1 ইউনিট, এরপর হচ্ছে রাবি আছে, চবি আছে, সাস্ট আছে, খুলনা বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে নার্সিং ভর্তি শিক্ষার্থীদের জন্য আজকের ক্লাসটি যে কতটা গুরুত্বপূর্ণ একটু পরেই বুঝতে পারবা। সবকিছু ঠিকঠাক থাকলে আমাকে জানাও, আমি মূল ক্লাসটি শুরু করব। অনেকে সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম জাহাঙ্গীরনগর থেকে ভাই দেখছি। একটু ঝটপট জানাও। আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে সাজেশন অংশটুকু, কোন টপিক থেকে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। এরপর হচ্ছে বিগত বছরের না, মানে একেবারে নতুন প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমরা আগে কখনো হয়তো বা দেখোনি, যারা মূল বইটা খুব ভালোভাবে পড়েছে, যাদের নখদর্পণে আছে, তারা কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর সবার আগে দিতে পারবে। তাহলে দেখো, সাহিত্য পাঠ থেকে আমাদের কোন বিষয়গুলো গুরুত্ব সহকারে পড়তে হবে। সাহিত্য পাঠ, বাংলা প্রথম পত্র শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত। এখন এখানে আমি বলেছি যে শর্ট সিলেবাস, কিন্তু রাজশাহীতে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বলা হয়েছে যে ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসবে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা সি ইউনিটও দেখেছি যে দুই একটা প্রশ্ন বাইরে থেকে এসেছে। দেখো, 20টা প্রশ্নের মধ্যে যদি 2 থেকে 3টা প্রশ্ন একটু কঠিন থাকে, এই 2 থেকে 3টা প্রশ্ন কঠিন মানে সকলের জন্য কঠিন, সেক্ষেত্রে এই 2 থেকে 3টা প্রশ্ন যদি তুমি উত্তর নাও পারো, তাহলে তোমার চান্সে কোনো কিছু সমস্যা হবে না। এই জন্য আমি তোমাদেরকে বলবো এই 2-3টা প্রশ্ন তোমরা স্কিপ করবা, কারণ বাকি যে 16-17টা রয়েছে সেটা উত্তর করলে তুমি ভালো পজিশন করতে পারবা। অন্তর্ভুক্ত পদ্যাংশ গদ্যাংশ পড়তে হবে। এইখান থেকে তোমাদের 5 বা 6 মার্ক আসবে, 5 বা 6 মার্ক আসবে। এবং কেমন প্রশ্নগুলো আসবে আমি ধারাবাহিকভাবে সবগুলো হচ্ছে তোমাদেরকে বলে দিব। এরপরে দেখো, বাংলা প্রথম পত্র অর্থাৎ গদ্যাংশ পদ্যাংশ বললাম, এবং সহপাঠ, নাটক, উপন্যাস থেকে প্রশ্ন থাকতে পারে, অর্থাৎ টোটাল থাকবে 8 থেকে 10টা। এই গদ্যাংশ পদ্যাংশ এবং নাটক উপন্যাস থেকে টোটাল প্রশ্ন থাকবে কয়টা বলো তো? 8 থেকে 10টা থাকবে। দেখো, নাটক থেকে কেমন প্রশ্ন আসতে পারে। নাটক থেকে তোমার এখান থেকে উক্তি আসবে, আবারও বলে দিচ্ছি, আজকেও কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার এই উক্তি থেকে প্রশ্ন এসেছে। এবং উপন্যাস থেকে তোমার চরিত্র বিশ্লেষণ থেকে কোশ্চেন আসবে, একটা লাইন উঠিয়ে দিয়ে বলবে এটা কোন চরিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল, বা তোমার পঠিত কোন চরিত্রের সাথে এটা সম্পর্ক স্থাপন করে, এমন টাইপের প্রশ্ন থাকবে। তাহলে দেখো, বি ইউনিটে যে তোমার 20টা প্রশ্ন থাকবে, প্রশ্নের প্যাটার্নটা হবে এমন, তোমার পদ্যাংশ থেকে থাকবে, কবিতা থেকে থাকবে 5 থেকে 6টা বা 7টা থাকতে পারে, আর নাটক উপন্যাস থেকে চরিত্র বিশ্লেষণ এবং উক্তি থেকে প্রশ্ন আসবে। শেষ মুহূর্তে কি করবা, যে উক্তিগুলো আছে, শর্ট লাইনগুলো আছে, সেগুলো একটু পড়বা। এবং আমি কিন্তু আজকে ক্লাসে একটা পূর্ণাঙ্গ তোমাদের প্রস্তুতি, যাতে খুব ভালোভাবে তোমরা প্রস্তুতি নিতে পারো, ভালোভাবে পরীক্ষা দিতে পারো, সেগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ সবগুলো নিয়ে আলোচনা করব। তারপর দেখো, কেমন প্রশ্ন হতে পারে এটা একটু এসএস দিয়ে রাখো। প্রশ্নটা কেমন হতে পারে তোমরা একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো, ক্লাসটি তোমরা একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো। দেখো,
গদ্যের মূল পাঠ থেকে লাইন উঠিয়ে দিয়ে অর্থ জানতে চাইবে বা কার উক্তি, এমন প্রশ্ন আসবে। এটা কার উক্তি ছিল, এ ধরনের প্রশ্ন কিন্তু আসবে। তারপর দেখো কবিতার লাইনের অর্থ, পরের লাইন আগের লাইন আসতে পারে। যেমন সি অন ইউনিটে 6 নম্বর শিফটে একটা প্রশ্ন এসেছে সোনারতরী থেকে, তরু ছায়ামসি মাখা, তরু ছায়ামসি মাখা এর পরের লাইন কি, শূন্যস্থান টাইপের ছিল, তাহলে তারপরে কি হবে, গ্রামখানি মেঘে ঢাকা। ঠিক তেমনই ভাবে আজকেও কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেটা এসেছে, প্রতিদান থেকে, প্রতিদান কবিতা থেকে একটা লাইন উঠিয়ে দিয়ে পরের লাইন তোমার কাছে জানতে চেয়েছে। এই ধরনের প্রশ্নের জন্য তুমি প্রস্তুত থাকো। কোন বাক্যে চিত্রকল্পের ব্যবহার হয়েছে, এটা কিন্তু দেখো যেহেতু তোমাদের শিফট অনুযায়ী পরীক্ষা হচ্ছে, সেক্ষেত্রে প্রথম শিফটে যে প্রশ্নগুলো থাকবে, যে টপিকগুলো থেকে, বাকি শিফটগুলোতে কিন্তু একই টাইপের কোশ্চেন থাকবে। সেক্ষেত্রে চিত্রকল্পের ব্যবহার হয়েছে কবিতা থেকে, সেটা হতে পারে ফেব্রুয়ারি 1969 বা 18 বছর বয়স কবিতা, বা অন্যান্য প্রতিদান থেকে 4টা লাইন তোমাকে দিবে অপশনে, দিয়ে বলবে যে এখানে তোমার চিত্রকল্পের প্রয়োগ ঘটেছে কোন বাক্যে। এরপরে দেখো মূল বই থেকে তো শব্দার্থ আসতে পারে, যেমন তোমার সি ইউনিটে যেটা বিশ্লেষণ করে দেখলাম, অপরিস্কার থেকে এসেছে। তারপর হচ্ছে মাসি পিসি থেকে, মাসি পিসি থেকে কিন্তু শব্দার্থ বেশি এসেছে। মাসি পিসি খুবই গুরুত্বপূর্ণ, আমি অনেক শব্দার্থ আজকে রেখেছি যেগুলো তোমাদের পরীক্ষা আসার মতো। উপন্যাস থেকে একটা লাইন উঠিয়ে দিয়ে কোন চরিত্র, এমন টাইপের প্রশ্ন থাকবে, কোন চরিত্র। তারপরে দেখো নাটক থেকে উক্তি আসবে। যোগ বিভাগ, এরপরে দেখো যোগ বিভাগ থেকে প্রশ্ন আসবে, সেটা প্রাচীন যুগ আছে, মধ্যযুগ আছে এবং আধুনিক যুগ আছে। তোমাদের বিলাসী থেকে তোমার শব্দার্থ থেকে কিন্তু যোগ বিভাগ থেকে একটা প্রশ্ন এসেছে সি অন ইউনিটে। এমন ছিল যে পুরাণ মতে, পুরাণ মতে শেষ যুগ কোনটা, পুরাণ মতে শেষ যুগ কোনটা, একটু কমেন্টে জানিয়ে দাও। এরপরে দেখো সাহিত্য, বিশেষ করে কবি সাহিত্যিকদের লেখা, এখান থেকে তোমার হচ্ছে বিশ্ববিদ্যালয়তে আসবে এবং নার্সিংও কিন্তু একটা মার্ক আসবে এখানে। গুরুত্বপূর্ণ পত্রিকার নাম, কোনটি কোন ধরনের সাহিত্যকর্ম, যেমন আজকেও কিন্তু এসেছে শেষের কবিতা রবি ঠাকুরের কোন ধরনের রচনা, সেক্ষেত্রে কি হবে বলতো, উপন্যাস হবে। তারপরে এমন প্রশ্ন এসেছে নিচের কোনটি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ নয়, এগুলো একটু তোমাকে জানতে হবে। আর যোগ বিভাগ সম্পর্কে সম্যক ধারণা, আমি ক্লাসে আজকে এগুলো আলোচনা করব। তাহলে দেখো এই টাইপের প্রশ্নের জন্য তুমি প্রস্তুত হও, মানসিকভাবে তুমি প্রস্তুতি গ্রহণ করো। তারপরে দেখো আমরা পরের অংশে যাব। যারা শেয়ার করবে তারা ক্লাসের পূর্ণাঙ্গ পিডিএফটা পাবে, অন্যথায় পাবে না। ব্যাকরণ থেকে দেখো কোন প্রশ্নগুলো আসতে পারে, আমরা সি ইউনিটে দেখেছি ব্যাকরণ ওইভাবে আসেনি, কিন্তু তোমার বি ইউনিটে কিন্তু আসবে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসবে। ধ্বনি ও বর্ণ প্রকরণ, এখান থেকে এসেছিল এমন যে ব্যঞ্জন বর্ণ অনুসারে ল, ল এটা কোন ধরনের বর্ণ, সেক্ষেত্রে দেখো অপশন ছিল কণ্ঠ ছিল, ওষ্ঠ ছিল, দন্তমূলীয় ছিল, কোনটা হবে আমাকে একটু জানাও। বর্ণের উচ্চারণ থেকে আজকেও কিন্তু অনেকগুলো প্রশ্ন এসেছে বর্ণের উচ্চারণ, এবং তোমাদের যাবে সি ইউনিটে, এই দেখো যারা 6 নম্বর শিফটে পরীক্ষা দিয়েছো এগুলো কিন্তু ছিল যে গদ্য এর উচ্চারণ কি, তারপর ছিল দেখো গঞ্জ, গঞ্জ, তারপরে ছিল দেখো সম্মান, এগুলো কিন্তু জাবির সি ইউনিটে এসেছে। তাহলে এটা একটু উত্তর করো তো, গদ্য এর উচ্চারণ কি, তারপরে গঞ্জ আছে, তারপরে দেখো হচ্ছে সম্মান আছে, এগুলোর উচ্চারণ কি হবে একটু জানাও। ধ্বনি পরিবর্তন, তারপর দেখো তন্ময় বলেছে রদ্দি কোন শব্দ যেগুলো যুক্ত বর্ণ থাকে এবং তোমার হচ্ছে দীর্ঘিকার থাকে, রেফ থাকে, ফলা থাকে, সেগুলো সংস্কৃত অর্থাৎ তৎসম। অভিধান বর্ণনা করো অনুযায়ী, আজকেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে একটা কোশ্চেন এসেছে। সন্ধি থেকে গত বছরের বি ইউনিটে কোশ্চেন ছিল। বাক্যের অংশ শ্রেণী বিভাগ, সমাস প্রত্যয়, তারপরে দেখো শব্দের শ্রেণী বিভাগ, এই শব্দের শ্রেণী বিভাগ দেখো এখান থেকে প্রতি বছর প্রশ্ন থাকে, যেমন সি ইউনিটে এসেছে, বি ইউনিটে আসবে, আজকে ঢাবিতে এসেছে, জগন্নাথেও এসেছে। উপসর্গ অনুসর্গ, একটা শব্দ দিয়ে বলবে এখানে কোন অর্থ প্রকাশ করেছে, এই যে অর্থ প্রকাশ টাইপের এ ধরনের প্রশ্ন থাকবে। ব্যাকরণিক শব্দ শ্রেণী অর্থাৎ পদ প্রকরণ, কোনটা বিশেষ্য, কোনটা ক্রিয়া বিশেষণ, কোনটা হচ্ছে অনুসর্গ, আবেগ শব্দ ব্যবহার হয়েছে কোনটিতে, এ ধরনের প্রশ্ন তোমরা পাবে। কারক বিভক্তি আর যুক্তবর্ণ বিশ্লেষণ সি অন ইউনিটের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, যারা সি অন ইউনিটে পরীক্ষা দিবে। যুক্তবর্ণ, এরপর দেখো মুখস্থ পাঠ থেকে আমাদের কোনগুলো পড়তে হবে। এক কথায় প্রকাশ, বাগধারা, শব্দার্থ, সি তে এসেছে, শব্দার্থ থেকে এসেছিল। এরপর দেখো তোমাদের
পারিভাষিক শব্দ থেকে এসেছিল। যেমন একটা এসেছিল অ্যাক্ট, তারপর এসেছিল দেখো ইমাগেরি, এটা এসেছিল। এবং আজকেও কিন্তু পারিভাষিক শব্দ যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি রেখেছি। তোমরা শেষ পর্যন্ত থাকবা এবং ক্লাসটি শেষ পর্যন্ত থাকবা, তাহলে তোমরা অনেক প্রশ্ন পরীক্ষার হলে বুঝতেই পারবা যে কতটা কমন এসেছে। তারপর দেখো পারিভাষিক শব্দ পড়বা এখান থেকে, সমার্থক শব্দ, বি ইউনিটের জন্য গুরুত্বপূর্ণ শব্দার্থ, বাগধারা এবং এক কথায় প্রকাশও কিন্তু তোমার বি ইউনিটে আসবে। এবার আমরা মূল প্রশ্নে চলে যাব। আমাদের প্রথম প্রশ্নটি দেখো পুষ্পারতি। প্রথম প্রশ্নটি দেখো পুষ্পারতি শব্দটি কি যোগে গঠিত, একটু ঝটপট জানাও। পুষ্পারতি শব্দটি কি যোগে গঠিত? পুষ্পারতি শব্দটি কি যোগে গঠিত, একটু ঝটপট জানাও। এখানে রয়েছে সমাস, সন্ধি, প্রত্যয়, উপসর্গ। পুষ্পারতি শব্দটি কি যোগে গঠিত? বা প্রশ্নটি এমনও আসতে পারে যে পুষ্পারতি এটা হচ্ছে তোমার কোন কবিতা থেকে এই শব্দটি বা এই লাইনটি নেওয়া হয়েছে, এমন প্রশ্ন কিন্তু আসতে পারে। তাহলে দেখো এখানে পুষ্পারতি এটা হচ্ছে তাহারই পরে মনে কবিতা থেকে কিন্তু এই শব্দটি নেওয়া হয়েছে। আমরা এটা সমাসযোগে কিন্তু এটা হয় না, তারপর সমাসযোগে হবে। এরপরে দেখো এখানে আছে সন্ধি আছে, আর উপসর্গ তো শুরুতে বসে। আজকে কিন্তু এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছে যে কোনটি আগে বসে এবং খাঁটি বাংলা উপসর্গ কয়টি, এই প্রশ্নটি ছিল। তাহলে উপসর্গ, এবং গত বছর সি অন ইউনিটে এসেছিল এটা। আর প্রত্যয় তো হবে না। তাহলে দেখো পুষ্পারতি এটা হচ্ছে পুষ্পের আরতি, এটা সমাস যোগেও হয়। আরেকটা দেখো আছে কি এখানে সন্ধি যোগে, সেটা কি পুষ্পযোগ আরতি। তাহলে দেখো যদি এই প্রশ্নটা আসে তাহলে অপশন হয় সমাস বা সন্ধি থাকবে, বা সমাস সন্ধি যদি দুইটাও থাকে তাহলে ক এবং খ এই টাইপের থাকবে। তাহলে দেখো পুষ্পের আরতি র বা এর থাকলে তখন সেটা ষষ্ঠী তৎপুরুষ হয়, আর পুষ্পযোগ আরতি এটা কিন্তু সন্ধি যোগে গঠিত হয়। এই টাইপের প্রশ্ন কিন্তু তোমার এসেছিল। যেমন সোনাতুরি থেকে এসেছিল বারেক শব্দটি কি যোগে গঠিত, বারেক শব্দটি কি যোগে গঠিত। তাহলে সন্ধি আর হচ্ছে তোমার সমাস যোগে দুইটা এখানে। পরের প্রশ্নটি দেখো, শব্দ অর্থ। কুহেলি শব্দের অর্থ কি জানাও তো। কুহেলি শব্দের অর্থ কি, উত্তরী শব্দের অর্থ কি, আর অর্ঘ্য বিরোচন শব্দের অর্থ কি? কুহেলি শব্দের অর্থ কি, তারপর হচ্ছে উত্তরী, আর একটা হচ্ছে অর্ঘ্য বিরোচন, কি হবে ঝটপট জানিয়ে দাও। এবং যারা পরবর্তীতে এই ক্লাসে যুক্ত হয়েছে একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করে দাও। আর ভুল হোক সমস্যা নাই, ভুল থেকেই তো শিক্ষা নিবে, ভুল হোক উত্তর করতে থাকো। তাহলে দেখো প্রথমে কুহেলি শব্দের অর্থ কি, কি হবে কুয়াশা হবে, কি হবে কুয়াশা। হ্যাঁ, তারপরে দেখো উত্তরী শব্দের অর্থ কি, চাদর হবে, উত্তরী শব্দের অর্থ চাদর। আর অর্ঘ্য বিরোচন শব্দের অর্থ হচ্ছে অঞ্জলি। অঞ্জলি বা কি উপহার রচনা, কি হবে বলতো, অঞ্জলি বা উপহার রচনা। এই শব্দ থেকে একটা প্রশ্ন থাকতে পারে। এরপরে দেখো তোমার আজকে কিন্তু জগন্নাথের 3 নম্বর শিফটে একটা প্রশ্ন এসেছে, নিচের কোন বানানটি সঠিক। সেক্ষেত্রে ছিল দেখো ক্ষীণজীবী বানান, ক্ষীণজীবী। আমরা জানি এই জীবী যদি শেষে বসে, জীবী যদি শেষে বসে তাহলে কোনকার হবে বলতো, দীর্ঘিকার হবে। আর জীবী যদি শুরুতে বসে তখন সেটা কি হবে, রস্যিকার, যেমন জীবিকা। আর বাদ বাকি যত জীবী আছে, যেমন শ্রমজীবী, পেশাজীবী, কৃষিজীবী, আইনজীবী, বুদ্ধিজীবী, চাকরিজীবী, এই যে যত জীবী আছে, এই জীবী যদি শেষে থাকে তখন দীর্ঘিকার হবে। আর জীবী যদি শুরুতে থাকে তখন সেটা কি হবে, দীর্ঘিকার প্রথমে, তারপর হচ্ছে রস্যিকার হবে। পরের প্রশ্নটি দেখো, কহিল সে মৃদু মধু স্বরে, এর পরের লাইন কোনটি। এই টাইপের প্রশ্ন থাকবে, সেজন্য আমি একটা প্রশ্ন রেখেছি। বলেছে দেখো কহিল সে মৃদু মধু স্বরে, এর পরের লাইন কোনটি।
ক্লাসের পিডিএফ পেতে হলে উত্তর সহ ব্যাখ্যা সহকারে আছে প্রতিটি প্রশ্ন। এটা হচ্ছে নিজে থেকে আমি হাতে লিখে টাইপ করেছি, সেগুলো তোমাদেরকে দিব, শেয়ার করবা এবং হচ্ছে আমার আইডি তো জানো, বা আমাদের পেজে নক করলে এই যে পেজ থেকে ক্লাস হচ্ছে তার ইংলিশ কটেজ, সেখানে নক করলে তোমরা পেয়ে যাবে। আগে শেয়ার করতে হবে, শেয়ার করে প্রমাণ দেখাতে হবে। তাহলে এখানে দেখো কি হবে, দক্ষিণ দুয়ার গেছে খুলি, অলোকের পাথার বাহিয়া, আর নাই হলো না হোক এবারে। বলো কি হবে এখানে, দেখি কে আগে উত্তর করতে পারে। আবু জাফর, এমডি সালেহ, তারপরে মাসুদা আক্তার আমাদের সাথে আছে, উত্তর করো। রিমন কাজী আছে। কহিল সে মৃদু মধুস্বরে, এর পরের লাইন কি হবে, পরের পংক্তি কি, পরের চরণ কি, পরের লাইন কি, এই টাইপের আসতে পারে। পূজা রায় বলেছে, তারপর হচ্ছে আমাদের রাফি আছে, রাফি শিয়ারডান বলেছে। আর সঠিক উত্তর হবে গ হবে, কি হবে, নাই হলো না হোক এবারে। কি হবে তাহলে দেখো, নাই হোক না হলো, নাই হলো না হোক এবারে, এটা হচ্ছে পরের লাইন, অর্থাৎ কহিল সে মৃদু মধুস্বরে। এটা দেখো প্রশ্নটা এমন এসেছে তোমাদের যে সংলাপ নির্ভর কবিতা কোনটি, তাহলে সংলাপ নির্ভর কবিতা হচ্ছে তাহারই পরে মনে। সংলাপ নির্ভর কবিতা বা নাটকীয়, এমনও প্রশ্ন থাকতে পারে, নাটকীয় সংলাপ নির্ভর কবিতা। এবং এটা দেখো 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়, মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। এবং হচ্ছে তার প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন 1932 সালে কিন্তু আকস্মিক মৃত্যুবরণ করে। এই তথ্যগুলো একটু আমাদেরকে জানতে হবে। পরের প্রশ্নটি দেখো, উচ্চারণ থেকে কিন্তু তোমাদের প্রশ্ন এসেছে, তোমরা একটু উত্তর করতে থাকো। এই উচ্চারণগুলো আমার কাছে একটু মানে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেজন্য আমি দিয়েছি এখানে। তোমরা একটু উত্তর করো, যদিও আমি উত্তর পরবর্তীতে লিখে দিব সঠিক উত্তর। শুভ সুমি শিয়াব বলেছে চারের ছি হবে। এবার 5 নম্বরে দেখো, আমি উচ্চারণ অনেকগুলো রেখেছি, তোমরা একটু উত্তর করতে থাকো। সর্বর্ণ জীবনে আমার কমেন্টস দেখে নাই, যে দেখেছি। এবার উত্তর করো কোনটা হবে। প্রথমে রয়েছে দেখো পদ্মা। এই পদ্মা দেখো, তোমাদের পদ্মা আছে, সুচেতনা আছে, এগুলো তোমাদের হচ্ছে শর্ট সিলেবাসে তো নাই, ফুল সিলেবাসে। সেজন্য আমি জাস্ট পদ্মাটা রেখেছি, যাতে এটা উচ্চারণের সাথে কিন্তু যাই। পদ্ম বলেছে, পদ্ম হবে না, এখানে পদ্মা আছে, পদ্মা না, পদ্মা। আমরা যখন দেখো পদ্মা উচ্চারণ করি, আমরা কখনো বলি পদ্মা, পদ্মা তো বলি না, এটা কি পদ্মা। তাহলে এখানে কি হবে বলতো, এই যে মহাফলা যার সঙ্গে থাকে সেই মহা কিন্তু উচ্চারণ হয় না, অনুচ্চারিত। কিন্তু মহা যার সঙ্গে থাকবে সেটা দ্বিত্ব উচ্চারণ হবে। কয়বার, দ্বিত্ব। তাহলে কয়বার হবে, 2 বার, পদ দা হবে। আর মহাফলা থাকলে কি হয় বলতো, চন্দ্রবিন্দু হয়। এর পরেরটা দেখো, তোমরা উত্তর করতে থাকো। স্বাধীন দেখো, দন্তস্বয়ের উচ্চারণের ক্ষেত্রে মনে রাখবে, ছয়ের মতো যদি উচ্চারণ হয়, তাহলে আমরা কি দন্তস্বয় ব্যবহার করব, বহাল থাকবে, অন্যথায় তালবস্য হবে। তাহলে আমরা কখনো বলি যে স্বাধীন হয়েছে, দেশটা স্বাধীন হয়েছে, এটা আমরা বলি না। তাহলে ছয়ের মতো উচ্চারণ এখানে হচ্ছে না, এজন্য আমরা তালবস্য ব্যবহার করব। এবং উচ্চারণের ক্ষেত্রে দীর্ঘইকারে কোনো ব্যবহার নেই, সেক্ষেত্রে কি হবে, রস্বীকার হবে। তাহলে এখানে স্বাধীন উচ্চারণটা কি হবে দেখো তো, সা, তারপরে কি হবে, ধীন। যেখানে থামে সেখানে কি হয়, হর্ষ চিহ্ন হয়। এবং আরেকটা বিষয় খেয়াল করো, আজকে এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, স্বাধীন এর সন্ধি বিচ্ছেদ কি, এটা তো উচ্চারণ। আর স্বাধীনের সন্ধি বিচ্ছেদ কি হবে, সযোগ অধীন হবে। কি হবে, স দন্ত শয় বয়, তারপরে অধীন হবে। ক্লিয়ার না আবু জাফর, এটা হচ্ছে তোমার স্বাধীনে দন্ত স ব্যবহার করবা না, উচ্চারণের ক্ষেত্রে তালবস্য হবে। স্মরণ দেখো, আমরা যখন স্মরণ উচ্চারণ করি তখন কি ছয়ের মতো উচ্চারণ হয়, যে বন্ধু তোকে আমি স্মরণ করছি, বা আমি এটা এইভাবে বলে কেউ, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষা হচ্ছে 17 তারিখে, তোমাদের আমি অনেক স্মরণ করছি, তোমরা এসো, এইভাবে বলি না আমরা। তাহলে ছয়ের মতো উচ্চারণ হচ্ছে না এখানে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করবো বলতো, তালবস্য হবে, স। তারপরে কি হবে, রণ। উচ্চারণের ক্ষেত্রে মধ্যাহ্ন নয়ের ব্যবহার নেই, সেক্ষেত্রে কি হবে, দন্তান্ন হবে। আর যেখানে থামে এবং কোনো কার থাকে না, সেখানে হর্ষ চিহ্ন। আর মহাফলা থাকলে কি হয়, চন্দ্রবিন্দু হয়। কি হয়, চন্দ্রবিন্দু। ক্লিয়ার। আচ্ছা, এই প্রশ্নগুলো তোমাদের তো জানা, তারপরে পারছো না কেন? এত সহজ প্রশ্ন যদি না পারো, আমরা 135 জন আছি।
দেখো, শেয়ার তো করো, অনেকে শেয়ার করোনি, আবার উত্তরও দিচ্ছ না। যখন চান্স হবে না তখন বুঝতে পারবে এ কতটুকু বেদনা। এখনো তুমি ভুল করো, সমস্যা নাই, প্রচুর ভুল করো। সন্ধ্যা দেখো, এটাও ক্ষেত্র তাই। এখানে কি হবে? সন, তারপরে কি হবে? ধা হবে, কি হবে? সন্ধ্যা। এরপরে বিদ্রোহ দেখো, বিদ্রোহের উচ্চারণটা কি হবে? বিদ। যেখানে থামে এবং কোনো কার থাকে না সেখানে হর্ষিণ্য বসে, তাহলে বিদ। তারপরে কি হবে? দ্রোহ হবে, কি হবে? দ্রোহ, বিদ দ্রোহ। সামান্য দেখো, এখানেও কি হবে? তালবস্য হবে, কারণ এখানে ছয়ের মতো উচ্চারণ হচ্ছে না। সা, তারপরে কি হবে? মান, সামান। তারপরে কি হবে? নো হবে, সামান্য, এই ধরনের হবে এটা। দ্রোহ হবে, আবু জাফর দ্রোহ, শেষে ওকার দিও। জ্ঞাত দেখো, তোমাদের জাবিতে এসেছিল যে জ্ঞান এর সন্ধে উচ্চারণ কি হবে, এবং তোমাদের ঢাবিতে এসেছিল। সেক্ষেত্রে দেখো, এই যে জ্ঞাত, এখানে হচ্ছে গয় জ ফলা চন্দ্রবিন্দু, তারপর হচ্ছে কি হবে? তয়কর হবে, জ্ঞাত। তোমরা আমাকে একটু জানাও জ্ঞান, তাহলে জ্ঞানের উচ্চারণ কি হবে? জ্ঞান, এটা জানাও। জ্ঞাত যদি উচ্চারণ এটা হয় তাহলে জ্ঞানের উচ্চারণ কি হবে? চন্দ্র, চন্দ্রবিন্দু দিও। পক্ষ দেখো, ব ফলা, ব ফলা শুরুতে থাকা, শেষে থাকে, ব ফলার উচ্চারণ হয় না, কিন্তু যে বর্ণের সঙ্গে থাকে সেই বর্ণটা দ্বিত্ব হয়। আর দ্বিত্ব মানে কি জানো? দই। তাহলে পক্ষ কি হবে বলো তো? এই যে পক, তারপরে কি হবে? কো হবে, কি হবে? পক্ষ, এটা। মৃন্ময়, এই যে মহাফলা আছে, তাহলে মহাফলার উচ্চারণ কিন্তু এখানে মাঝে আছে, এই জন্য বহাল থাকবে। তাহলে এখানে কি হবে? মৃন, তারপরে কি হবে? ময় হবে, মৃন্ময়। প্রকাশ, পয় র ফলা যদি শুরুতে থাকে, র ফলা শুরুতে থাকে, তখন সেটা কি হবে? ওকার হবে, কি হবে? ওকার। তাহলে প্রকাশ আছে, তাহলে এখানে কি হবে বলতো? প্রো, তারপর কি হবে? কাশ, প্রকাশ। যেখানে থামে কিন্তু ছয়ের মতো উচ্চারণ হচ্ছে, ছ। আর বলেছি ছয়ের মতো যখন উচ্চারণ হবে তখন আমরা সেখানে তালবস্য না দন্ত স ব্যবহার করব। তাহলে এখানে কি হবে বলতো? শ্রা, তারপর কি হবে? বন হবে, কি হবে? বন। উচ্চারণের ক্ষেত্রে মধ্যাহ্ন যেখানে থাকবে সেখানে দন্তান্ন ন হবে, তাহলে শ্রা বন হবে, এটা হবে উচ্চারণ। তারপরে দেখো ঔষধ, ও যদি থাকে তাহলে ও আর রস্য হবে, তাহলে এখানে কি হবে বলতো? ঔ। তারপর মধ্যনস্যা যদি থাকে, তারপর দন্তস্যা থাকে, সেক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রে ছয়ের মতো উচ্চারণ না হলে তালবস্য হবে, তাহলে এখানে মধ্যনস্যার জায়গায় কি হবে? তালবস্য হবে, ঔ। তারপরে কি হবে? সদ হবে। উদ্বেগ, এটা কিন্তু ঢাবির করছেন। প্রশ্নটা এমন ছিল, নিচের কোন বানানটিতে বা কোনটিতে ব ফলার উচ্চারণ বহাল আছে? ওই যে মাঝে যদি থাকে তার উচ্চারণটা কি থাকবে? বহাল থাকবে। তাহলে এর উচ্চারণটা কি হবে বলতো? উদ, তারপর কি হবে? বেগ হবে, উদ্বেগ। তারপর দেখো সভ্য আছে। আমরা যখন সভ্য উচ্চারণ করছি তখন কিন্তু এটা ছয়ের মতো উচ্চারণ হচ্ছে না, তাহলে এখানে কি হবে বলতো? সভ্য, তালবস্য হবে, সভ। তারপরে কি হবে? ভ হবে, সভ্য। আর ভয়জা ফলা থাকলে কি হবে এখানে বলতো? আগে ব, তারপরে কি হবে? ভ। ক্লিয়ার? তারপরে দেখো গ্রহ, এই যে শুরুতে যদি র ফলা থাকে তখন সেটা কি হবে? ওকার হবে, গ্রহ। শ্রমিক, শ্রমিক যখন আমরা উচ্চারণ করছি তখন ছয়ের মতো বহাল হচ্ছে উচ্চারণ, সেক্ষেত্রে এখানে কি হবে? দন্ত স হবে, শ্র। তারপরে কি হবে? মেঘ। আর কামস কাটকা, কাম, কামস কাটে, একে দন্ত স এর জায়গায় কি হবে বলতো? চ হবে। সামনে এগুলো একটু গুরুত্বপূর্ণ। আর যেগুলো আসবে, তোমরা এর আগেও অনেক ক্লাস নেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা উচ্চারণ থেকে যদি প্রশ্ন আসে তাহলে উত্তর করতে পারবা। এই উচ্চারণ থেকে এমন প্রশ্ন থাকতে পারে, দেখো রোমান সংখ্যা টাইপের থাকতে পারে, যেমন ইউনিটে এসেছে রোমান সংখ্যা একে একটা দিবে, দুই একটা দিবে, তিনে একটা, নিচে তোমাকে বলবে নিচের কোনটি সঠিক, 1 2 1 2 3, এই টাইপের কিন্তু প্রশ্ন থাকবে। তাহলে উচ্চারণ থেকে যদি কোনো প্রশ্ন আসে আশা করি তোমরা উত্তর করতে পারবা। পরের অংশে যাব আমি। দেখো নিচের কোনটি সামাজিক উপন্যাস? এই টাইপের প্রশ্ন সাধারণত তোমরা ওইভাবে পড়ো না, বা তোমাদেরকে ওইভাবে পড়ানো হয় না, কিন্তু আমি কিন্তু তোমাদের অফলাইনে এগুলো পড়িয়েছি। কোনটা সামাজিক উপন্যাস, মনস্তাত্ত্বিক উপন্যাস। দেখো জাবির সি ইউনিটে তোমাদের এসেছিল কোনটি? মনস্তাত্ত্বিক উপন্যাস। আমরা জানি যে রবি ঠাকুরের যে উপন্যাসগুলো আছে তার মধ্যে হচ্ছে একটা ছিল তোমাদের চতুরঙ্গ। নিচের কোনটি মনস্তাত্ত্বিক উপন্যাস? এই প্রশ্নটা এসেছিল, সেটা সঠিক উত্তর হবে কি?
চতুরঙ্গ হবে। আর এখানে আমি বলেছি যেহেতু বি ইউনিটের পরীক্ষা, সেক্ষেত্রে দেখো এখানে বলেছি যে নিচের কোনটি সামাজিক উপন্যাস? যোগাযোগ, জন্মদিনে, তারপর বলাকা, আর একটা হচ্ছে ডাকঘর। এখানে উত্তর দেওয়াই আছে, তারপরে তোমরা একটু করো কি হবে। সামাজিক উপন্যাস কোনটি? সামাজিক উপন্যাস ঝটপট জানাও, সামাজিক উপন্যাস কোনটি? তাহলে দেখো এখানে জন্মদিন, এটা হচ্ছে কি কাব্য, এটা কি কাব্যগ্রন্থ। এরপরে বলাকা, বলাকা এটা কোন ধরনের রচনা? এটা কি হবে? এটাও কাব্য। আর ডাকঘর, এটা কি নাটক, ডাকঘর কি নাটক। তাহলে উপন্যাস কোনগুলো? উপন্যাস হচ্ছে তোমাদের যেমন আছে গোরা আছে, চতুরঙ্গ আছে, ঘরে বাইরে আছে, এবং আজকে আরেকটা এসেছে, সেটা হচ্ছে শেষের কবিতা। কি এসেছে বলতো? শেষের কবিতা। এটা হচ্ছে কোন ধরনের রচনা? সেক্ষেত্রে এটা কি হবে? উপন্যাস। আর যোগাযোগ, এটা কি হবে বলতো? সামাজিক উপন্যাস। আর চতুরঙ্গ, চতুরঙ্গ কি ছিল এটা বলতো? মনস্তাত্ত্বিক, মনস্তাত্ত্বিক উপন্যাস। এই টাইপের প্রশ্ন আসতে পারে, বা এমন প্রশ্ন আসতে পারে নিচের কোনটি কমেডি, কমেডি ধরনের নাটক, কমেডি। এটা মনে রাখবে একটু। এরপর বলো 7 নম্বর, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। এখানে বারেক শব্দের সন্ধি বিচ্ছেদ কি? এটা কিন্তু তোমাদের এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। তাহলে দেখো ওগো, আমরা জানি বিরাম চিহ্নের ক্ষেত্রে সম্বোধন পদের পর কাউকে ডাকা বা আহ্বান করার জন্য আমরা যেগুলো বলে থাকি, অর্থাৎ সম্বোধন পদের পরে কি বসে? কমা বসে। তাহলে ওগো বলে আমরা ডাকছি বা সম্বোধন করছি, এরপরে দেখো কমা বসেছে। বারেক, দেখো বারেক শব্দের অর্থ কি? একবার। বারেক শব্দের অর্থ কি? একবার। বারেকের সন্ধি বিচ্ছেদ কি? আমরা জানি সন্ধি শব্দের অর্থ কি বলতো? মিলন। এরপর বিপরীত অর্থ কি? বিচ্ছেদ বা বিগ্রহ। সন্ধি থেকে অনেকগুলো প্রশ্ন রেখেছি, একটু পর আলোচনা করব। বারেক যোগ এর আর হচ্ছে বার যোগ এক, কোনটা হবে? বা এই লাইনটা দিয়ে তোমাকে বলতে পারে যে এটা কোন কবিতার অংশ। ইসরাত বলেছে খ হবে। বারেক শব্দের অর্থ একবার, বারেক ঘেরাও তরি কুলেতে এসে, এটা সঠিক উত্তর কি হবে? খ। বার যোগ কি হবে? এক হবে, বার যোগ এক। পরের প্রশ্নটি দেখো, সোনাত্তরী কবিতাটি কত মাত্রার ও কোন ছন্দে রচিত? আমরা 162 জন ক্লাসটিতে যুক্ত হয়েছি। সোনাত্তরী কবিতাটি কত মাত্রার এবং কোন ছন্দে রচিত? আজকেও কিন্তু একটা এসেছে, গতকাল এসেছিল যে 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? একটু জানাও, ঝটপট জানাও। যারা পরে এসেছো নিজেদের টাইমলাইন একটু শেয়ার করে রাখো। আমি এই বাদ বাকি অংশগুলো একটু লিখে দিচ্ছি। দেখো যদি বলা হয় মাত্রাবৃত্ত ছন্দে রচিত কোনগুলো? মাত্রাবৃত্ত, মাত্রাবৃত্ত ছন্দে রচিত কোনগুলো? দেখো বিদ্রোহী আছে, 18 বছর বয়স আছে, প্রতিদান আছে, সোনাত্তরী। তোমরা একটু কমেন্টে এগুলো লেখো। বিদ্রোহী, তারপরে দেখো 18 বছর বয়স, তারপরে দেখো আছে এখানে সোনাত্তরী আছে। এবং সোনাত্তরী কিসের প্রতীক? এটাও কিন্তু আজকে এসেছে, মহাকালের প্রতীক হবে। কি হবে? মহাকালের প্রতীক। এরপর একটা দেখো প্রতিদান, প্রতিদান কোন ছন্দে রচিত? এমন প্রশ্ন কিন্তু আসতে পারে। তাহলে এখানে দেখো সোনাত্তরী কবিতাটি কোন ছন্দে রচিত? এটা হচ্ছে 8 মাত্রার। প্রথমে হচ্ছে কত মাত্রা, সেক্ষেত্রে হবে 8 মাত্রার। আর কোন ছন্দে রচিত? এটা হবে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কোন ছন্দে? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এরপর তাহলে আমাদেরকে জানতে হবে গদ্য ছন্দে রচিত কোনগুলো? গদ্য ছন্দ, গদ্য ছন্দে রচিত কোনগুলো? ফেব্রুয়ারি 1969 এবং আমি কিংবদন্তির কথা বলছি, এগুলো একটু মনে রাখবা। আমি একটু সংক্ষেপে লিখি। ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি। আরেকটা হচ্ছে নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়, নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়। আরেকটা দেখো তোমাদের আছে অক্ষর বৃত্ত,
অক্ষরবৃত্ত ছন্দে রচিত কোনগুলো? অক্ষরবৃত্ত ছন্দে রচিত কোনগুলো? বিভীষণের প্রতি মেঘনাদ, এটা একটু মনে রাখবে। যেহেতু হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের কবিতা, সেক্ষেত্রে এটা এখান থেকে কিন্তু প্রশ্ন আসে প্রতি বছরই। বিভীষণের প্রতি মেঘনাদ। এরপরে দেখো তোমাদের হচ্ছে পদ্মা তাহারই পরে মনে। পদ্মার একটা কি বলতো? তাহারই পরে মনে। এইগুলো এখান থেকে যে কোনো ভার্সিটিতে একটা প্রশ্ন আসবে তোমাদের, যে কোন কবিতা কোন ছন্দে রচিত। বুঝতে পেরেছো এটা? তাহলে এখানে মাত্রাবৃত্ত বিদ্রোহী, 18 বছর বয়স, সোনার তরী প্রতিদান। এরপরে দেখো গদ্য ছন্দ ফেব্রুয়ারি 1969 আছে। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আজকে একটা প্রশ্ন এসেছে, তার করতলে তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ যারা আক্রমণ করেছে শোষক শ্রেণী, তারা হচ্ছে কাপুরুষ ছিল, পিছন থেকে আক্রমণ করেছে। পিঠে তারা পিছন থেকে, সম্মুখ যুদ্ধে তারা এইভাবে আসেনি। তাহলে এটা কি হবে বলতো? যে আমার পূর্বপুরুষের পিঠে কি ছিল? রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তারা কি ছিল? কৃতদাস ছিল। এটা ঘ নম্বর অপশনে ছিল। আর অক্ষরবৃত্ত হবে বিভীষণের প্রতি মেঘনাদ, পদ্মা তাহারই পরে মনে। পরের প্রশ্নটা দেখো, সোনারতরী কবিতায় বিদেশ কিসের প্রতীক? বলো। সোনারতরী কবিতায় বিদেশ কিসের প্রতীক? একটু ঝটপট জানাও। সোনারতরী কবিতায় বিদেশ কিসের প্রতীক? যদি বলা হয় সোনারতরী কিসের প্রতীক, তাহলে কি হতো দেখো। মহাকাল, জগৎ সংসার, আর একটা মনে রাখবা প্রবহমান সময়। প্রবহমান সময়। হ্যাঁ, আমরা 175 জন আছি ক্লাসটিতে। দেখি শেয়ার কতটা? 62টা শেয়ার। শেয়ার করবো, আমি পিডিএফ দিয়ে দিব, কোনো কার্পণ্য এখানে না। 179 জন আছি আমরা। বল যাক, সমস্যা নেই, উত্তর কর ভাই। দেখো যখন ওই পরীক্ষার হল থেকে বের হয়ে আসবা, বলবা যে এগুলো মানে আপনার ক্লাস থেকে অনেক কমন পেয়েছি, বা তোমরা চান্স পেলে তো আমরাই খুশি হই, তাই না? তোমার পরিবার, তোমার যে কত রাত জাগা, এই যে ইউনিটের পরীক্ষার প্রশ্নটা ওইভাবে ভালো হয়নি, অনেকের তো মন খারাপ, কান্নাকাটি করছে। কান্নাকাটি যাতে না করো তার জন্য আমারও ফাইনাল পরীক্ষা চলছে। আমার মানসিক ভাবে ওইভাবে আমিও মানে স্টেবল নাই। তারপরে তোমাদের পরীক্ষা, এই জন্য আমি কিন্তু এই ক্লাসটা নিতে হচ্ছে তোমাদের। নিজে গতকাল রাত 2টা পর্যন্ত প্রশ্ন কিন্তু আমি করেছি, হাতে করেছি, টাইপ করছি সবগুলো। আমার জন্য দোয়া করবা। আমার বাবা কিছুদিন আগে মারা গেছে, এই যে গত শনিবার। বাবার জন্য দোয়া করবে। মানে কি, আচ্ছা পরে বলবো। যাই হোক, তাহলে সোনারতরী এটা হচ্ছে মহাকাল, জগৎ সংসার, প্রবহমান সময়। এরপর যদি বলে বাঁকা জল কিসের প্রতীক? দেখো বাঁকা জল কিসের প্রতীক? এটা হবে কি? অনন্ত কাল স্রোত। অনন্ত কাল স্রোত বা প্রতিকূল অবস্থা। কি হবে বলতো? অনন্ত কাল স্রোত বা প্রতিকূল অবস্থা। এরপরে দেখো ছোট ক্ষেত কিসের প্রতীক? ছোট ক্ষেত হচ্ছে পৃথিবীর যে দুনিয়াবী জীবন সেটাকে বুঝিয়েছে। তারপর হচ্ছে তোমাদের যদি বলা হয় সোনার ধান কিসের প্রতীক, এটা তোমরা জানাও। সোনার ধান, হ্যাঁ এটা হচ্ছে, একজন বলেছে এটা কি জাতীয় বিশ্ববিদ্যালয় ক্লাস, সাদিয়া আফরিন। এটা বাংলা সকল বিশ্ববিদ্যালয়ের জন্য, বাংলা সব জায়গার জন্য সেম। সোনার ধান কিসের প্রতীক আমাকে জানাও। বিদেশ, এখানে দেখো সোনারতরী কবিতায় বিদেশ হচ্ছে চিরায়ত শিল্পা লোকের প্রতীক। চিরায়ত শিল্প লোকের প্রতীক হবে। সোনার ধান কিসের প্রতীক, এটা জানাও। সোনার ধান কিসের প্রতীক? যারা আজকের ক্লাসের পিডিএফটা পেতে চাও, এই পেজে নক করবা, বা হচ্ছে আমি আমার আইডি থেকে রিয়াক্ট দিয়ে দিচ্ছি, সেই আইডিতে হচ্ছে তোমরা নক করলে পেয়ে যাবে। এবং হচ্ছে 17 তারিখে সবকিছু ঠিকঠাক থাকলে শহীদ মিনারের পাশেই কিন্তু আমরা আমাদের টিম থাকবে। সেখানে তোমরা অবশ্যই আসবে, অন্তত একটু দেখা হবে। জিলানি হাসান জয় থেকে দেখো আমি রিয়াক্ট দিয়েছি, 3টা রিয়াক্ট।
তাহলে এখানে কি হবে, সোনার ধান, এটা হচ্ছে শ্রেষ্ঠ শিল্পকর্মের প্রতীক। তারপর দেখো ড্যাশ, যতদিন পর্যন্ত প্রশমিত না হবে ততদিন এই বিদ্রোহী কবিসত্তা শান্ত হবে না। আমার কেন জানি মনে হচ্ছে এই প্রশ্নটা এসে যেতে পারে, কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু আসে। তনিমা রয় এই যে বলেছে, যতদিন পর্যন্ত প্রশমিত না হবে ততদিন এই বিদ্রোহী কবিসত্তা শান্ত হবে না। তাহলে কোনটির কথা বলা হয়েছে, বিদ্রোহী ও বংশীবাদক নাকি উৎপীড়িত জনতার ক্রন্দন রোল? দেখি এটা কে আগে উত্তর করতে পারে। শহীদ মিনারের পাশে থাকবো, এবং কে কি নিতে চাও বলো, ট্রিট নিবা নাকি দিবা সেটা একটু জানিয়ে দিও, এবং আগামীকাল বা পরশুর মধ্যে সি ইউনিটের রেজাল্টটা দিয়ে দিতে পারে। ঝটপট জানিয়ে দাও কি হবে এখানে। তাহলে এখানে দেখো, এটা মূল বই থেকে আমি নিয়েছি ওইভাবে, যে উৎপীড়িত জনতার ক্রন্দন রোল যতদিন পর্যন্ত প্রশমিত মানে না কমবে ততদিন পর্যন্ত কাজী নজরুল ইসলামের যে বিদ্রোহী সরকার, তিনি সবসময় কি করেছে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা অবতীর্ণ হয়েছে এবং সাম্যবাদী কথা তিনি বলেছেন। তাহলে এখানে বলা হয়েছে উৎপীড়িত জনতার ক্রন্দন রোল যতদিন পর্যন্ত না কমবে ততদিন কাজী নজরুল ইসলামের এই বিদ্রোহী সত্তাটা কি হবে বলতো, এটা চলতেই থাকবে, শান্ত হবে না তিনি। তাহলে এটা কি হবে, বি হবে। কি হবে, বি হবে। এটা যেন আসে, আমি মন থেকে বলছি এই প্রশ্নটা যেন আসে, আর এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপরে দেখো, বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে রচিত? বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে রচিত একটু আগেই কিন্তু আলোচনা করেছি। বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে রচিত? এটা হচ্ছে গদ্য ছন্দ, অক্ষরবৃত্ত, সমিল, মুক্ত, মাত্রাবৃত্ত। অনেক প্রশ্ন দেখা যাচ্ছে সেটা হচ্ছে পাঠ পরিচিতি থেকে হুবহু কিন্তু তোমাদের উঠিয়ে দিচ্ছে। যেমন পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ ঘটেছে কোনটিতে, অপরিচিতা নাকি মাসি বেশিতে? দেখবা অপরিচিতার হচ্ছে পাঠ পরিচিতি অংশে কিন্তু এটা আছে। পুরুষতন্ত্রের অমানবিকতা স্ফুরণ ঘটেছে কোথায়? যাবি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে টোটালি চেঞ্জ, এবং থিওরিতে যেটা এসেছে সেটা তো একেবারে চেঞ্জ, কয়েকটা প্রশ্ন বাদে। সেক্ষেত্রে মূল বইটা ভালোভাবে পড়া থাকলেও বাংলা তোমাদের মোটামুটি ভালো এসেছে, কিন্তু অন্যান্য সাবজেক্টগুলো একটু কঠিন এসেছে, সেটা বলতেই হয়। এটা হবে কি দেখো, সমিল। এই দেখো সমিল মুক্ত মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এই প্রশ্নটা দেখো গত বছর এটা এসেছিল, এজন্য এটা গুরুত্বপূর্ণ, এজন্য আমি রেখেছি। মম বাঁশির তানে পাশরি এর পরের লাইন কোনটি? বা এখানে প্রশ্নটা এমন ছিল, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি। তাহলে দেখো বাঁশরি দ্বারা কি বুঝিয়েছে, প্রেম। আর এক হাতে ছিল দেখো রণতুর্য। রণতুর্য দ্বারা কি বুঝিয়েছে বলতো, বিদ্রোহী সত্তা। কি বিদ্রোহী সত্তা বা বিনাশী সত্তাকে বুঝিয়েছে, বিদ্রোহী বা বিনাশী সত্তা। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে বলতো, মম বাঁশির তানে পাশরি এর পরের লাইন কোনটা কি হবে, আমি শ্যামের হাতের বাঁশরি, আমি শ্যামের হাতের বাঁশরি হবে। আর এখানে দেখো যদি বলতো মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুরুচ, তাহলে বাঁশরি দ্বারা প্রেমকে বুঝিয়েছে, আর রণতুরুচ দ্বারা কি বিদ্রোহী সত্তাকে বুঝিয়েছে, রণতুরুচ দ্বারা বিদ্রোহী সত্তাকে বুঝিয়েছে। পরের প্রশ্নটি দেখো, বানান থেকে দেখো, বানান থেকে তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা অপশনে কিন্তু তিনটা করে থাকবে, তিনটা করে। তাহলে এখানে বলো, প্রথমে রয়েছে কথোপকথন, এটা আমি করে দিয়েছি, কথোপকথন হবে। বানানগুলো তো করে দেওয়ায় ভুল আছে কিন্তু এখানে, তোমরা আমাকে একটু জানাও যে কথোপকথন বানানটা ঠিক আছে কিনা এখানে। যদিও এখানে লিখে দেওয়াই আছে, তারপরে তোমরা একটু কমেন্টে এটা লেখো, তাহলে একটা পড়ার থেকে লেখা অনেক গুরুত্বপূর্ণ। যেমন আজকে তোমাদের এসেছে জগন্নাথে নিঃশ্বাস, নিঃশ্বাস বানান এটা ঠিক আছে কিনা একটু জানাও। আর একটা এসেছে শিরচ্ছেদ, ঠিক যদি থেকে থাকে সেটাও লেখো, আর ঠিক না থাকলে সেটা লিখে দাও। তোমাদের জাবিতে এসেছিল রেশমি, রেশমি এটা কিন্তু এসেছিল। নিস্তব্ধ, এই বানানগুলো কিন্তু এসেছিল।
তাহলে এখানে দেখো স্টেশন, স্টেশন বানানে দেখো এখানে মূর্ধন্য ষ আছে, স্টেশনের ক্ষেত্রে, স্টোরের ক্ষেত্রে, পোস্ট মাস্টারের ক্ষেত্রে এখানে দন্ত স হবে, মূর্ধন্য ষ হবে না। লুণ্ঠন দেখো এই যে ট বর্গীয় ধ্বনি তৎসম শব্দে কি হয়, মূর্ধন্য ন হয়, সেক্ষেত্রে এখানে কি হবে, মূর্ধন্য। আর কিন্তু লণ্ঠন বানানে কিন্তু তোমাদের এসেছিল যেটা কিন্তু দন্তান্ন ন ছিল, লণ্ঠন। দৈন্যতা হয় না, কি হয় সেটা দেখো, দীনতা বা দৈন্য হয়, দীনতা বা কি হবে, দৈন্য হবে, দীনতা বা দৈন্য। বা একটা বাক্য দিয়ে, কবিতা 4টা লাইন দিয়ে বলবে কোনটিতে ভুল আছে, কবিতা 4টা লাইন দিয়ে, কবিতা বা যে কোনো 4টা লাইন থাকবে, সে লাইন দিয়ে বলবে কোনটি সঠিক নয়, এই টাইপের থাকবে। কিন্তু এই যে পরীক্ষার হলে নয় কিন্তু তোমরা অনেক সময় দেখবা না যে নিচের কোন বাক্যটি সঠিক নয় বা নিচের কোনটি সাহিত্যকর্ম উপন্যাস নয়, এই টাইপের প্রশ্ন থাকবে, নয় কোথায় আছে সেটা কিন্তু ভালোভাবে দেখে নিবা। তারপরে দেখো কর্ম নিপুণ, আর কর্ম নিপুণে কি হবে, মধ্যাহ্ন ন হবে, কি হবে, মধ্যাহ্ন ন। সহযোগিতা, এটা কি দেখো, শব্দের শেষে যদি তয়াকার থাকে, তয় বা ফলা থাকে, তারপরে দেখো বিদ্যা জগৎ থাকে, তারপরে পরিষদ থাকে, পরিষদ, এইগুলো যদি থাকে তার পূর্বে কি হয় বলতো, পূর্বে দীর্ঘিকার হয় না, পূর্বে কি হয়, রস্যিকার হয়। যেমন এখানে দেখো সহযোগী, সহযোগী এই বানানটা ঠিক আছে, সহযোগী বানানটা ঠিক আছে, কিন্তু এর সঙ্গে যখনই তয়াকার যুক্ত হবে তখনই পূর্বে কি হবে, রস্যিকার হবে। ঠিক তেমনই ভাবে দেখো দায়ী বানান, দায়ী বানান এটা ঠিক আছে, কিন্তু দায়ীর সঙ্গে যখনই তয় বা ফলা যুক্ত হবে তখনই পূর্বে আর দীর্ঘিকার থাকবে না, তখন সেটা কি হবে বলতো, রস্যিকার হয়ে যাবে। অভিভূত, এটা মনে রাখবা, অদ্ভুত আর ভূত, ভূতুরে পরিবেশের ভূত বাদে বাকি যত ভূত আছে সব ভূতে কি হবে, দীর্ঘকার হবে। যেমন অভিভূত, ঘনীভূত, বাষ্পীভূত, পরাভূত, এই সবগুলোতে কি হবে বলতো, দীর্ঘকার হবে। অপরাহ্ন, আর অপরাহ্ন বানানে কি হবে, শেষে নটা কোথায় হবে, নিচে হবে, আর ন যখন নিচে থাকে তখন সেটা কি হয়, মধ্যাহ্ন ন হয়। নিশিথিনী, এটা এইভাবে মনে রাখবা, রস্যি দীর্ঘি, রস্যি দীর্ঘি, এটা। নিস্তব্ধ, এই বানানটা অলরেডি এসেছে পরীক্ষায়, দন্ত সহিতয় তারপর বয়দয় হবে, নিস্তব্ধ। তারপর দেখো কণ্টক বানানে এই যে মধ্যাহ্ন ন হবে, দুরাবস্থা হয় না, সেটা কি হয়, দুর্বস্থা হয়, কি হয়, দুরবস্থা। ঐশ্বর্য বানানটা দেখো, ঐশ্বর্য, এটা হচ্ছে বানান, এর উচ্চারণ কি হবে সেটা একটু জানাও তো, ঐশ্বর্যের উচ্চারণটা কি হবে, ঐশ্বর্যের উচ্চারণটা কি হবে একটু জানাও, কমেন্টে জানাও। ঐশ্বর্যের উচ্চারণ কি হবে, ওই যদি থাকে মনে রাখবা, ওই থাকলে সেখানে ও আর ঐশ্বর্য হবে। আর যা এখানে কি আছে দেখো, ব ফলা আছে, সেক্ষেত্রে কি হবে, এখানে ব ফলার উচ্চারণ হবে না, কিন্তু সেই বর্ণটা দিতে হবে, ঐশ। তারপরে কি হবে, সোর। রেপ থাকলে সেখানে র হয়, আর উচ্চারণের ক্ষেত্রে অন্তর্জয়ের ব্যবহার নেই, সেখানে কি হবে, বর্গীয় জ হবে, কি হবে, বর্গীয় যা, ঐশ্বর্য হবে, কি হবে, ঐশ্বর্য। তারপরে দেখো বিদুষী বানানটা, বিদুষী বানানে দীর্ঘিকার হবে, বিদেশি বানানে কি হবে, দীর্ঘিকার হবে। এই উচ্চারণগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। পরের প্রশ্নটি বলো, নিচের কোন বাক্যটি সঠিক। এটা কঠিন প্রশ্ন, দেখি কে আগে উত্তর করতে পারে। অনেকের কাছে এই প্রশ্নটি কঠিন। নিচের কোন বাক্যটি সঠিক একটু ঝটপট জানাও। ওই যে বললাম 4টা লাইন দিয়ে তোমাকে বলবে এখানে কোনটি ভুল আছে, এই টাইপের প্রশ্ন থাকবে। যেমন এখানে বলেছে বরকতের চোখ আজ আলোচিত ঢাকা, আচ্ছা বরকতের চোখ আলোচিত ঢাকা কোনটা ছিল বলতো, বলো তো তোমরা, বরকত ছিল নাকি সালাম ছিল এখানে। জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় ভীত জওয়ান, দেখো এখানে ভীতটা ভুল আছে, কারণ এখানে তোমাদের নির্ভীক ছিল, কি ছিল, নির্ভীক, আমি এখানে ভীত দিয়েছি। তারপর একটা রয়েছে দ্বন্দ্বের মধ্য দিয়ে তবেই সত্যকে পাওয়া যায়, এখানে দ্বন্দ্ব ছিল না, কি ছিল, ভুলের মধ্য দিয়ে গিয়ে তবেই সত্যকে পাওয়া যায়, ভুল হবে, এখানে কি হবে, ভুলের মধ্য দিয়ে। স্পর্ধায় ন্যায় মাথা তোলবার ঝুঁকি, এখানে শুদ্ধ কোনটি সেটা বলেছে, তাহলে এটা কিন্তু শুদ্ধ আছে, 18 বছর বয়স কবিতার দ্বিতীয় লাইন কিন্তু এটা, যে স্পর্ধায় ন্যায় মাথা তোলবার ঝুঁকি, আর সালামের চোখ আজ আলোচিত ঢাকা, তাহলে এখানে সঠিক কোনটা দেখো তো, সঠিক হচ্ছে ডি নম্বর, অনেকে বলেছে সি নম্বর, সি তো হবে না, দেখো 15 ডি হবে, যারা ডি জানিয়েছো ধন্যবাদ,
এটা ভুল আছে, কারণ এটা কি বলেছে, সালামের চোখ আজ আলোচিত ঢাকা, কিন্তু আমি এখানে দিয়েছি বরকতের চোখ, ভুল আছে। জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক জওয়ান, এখানে নির্ভীক ছিল কিন্তু আমি ভীতু দিয়েছি, এটাও ভুল। আর এটা কিন্তু আজকেও এসেছে জগন্নাথে, যে ভুলের মধ্য কোনটির মধ্য দিয়ে গিয়ে সত্যকে পাওয়া যায়, ভুলের মধ্য দিয়ে, আমি এখানে দ্বন্দ্ব দিয়েছিলাম, এটাও ভুল। আর স্পর্ধায় নাই মাথা তোলবার ঝুঁকি, এটা ঠিক আছে। তাহলে দেখো প্রশ্নগুলো কেমন আসবে, আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি যাতে পরীক্ষার হলে যে ওই নতুন নতুন প্রশ্ন দেখে নার্ভাস না হয়ে যাও। কঠিন না, একটু বড় প্রশ্ন মনে হচ্ছে, কিন্তু উত্তর খুবই সোজা, এবং এই টাইপের দিয়ে একটা প্রশ্ন থাকবে তোমাদের। আমাদের বিশ্বাস, মুক্ত বুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথেই কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব। মানুষকে মানুষ হিসেবে এবং মানবিক বৃত্তির বিকাশের পথে বেড়ে উঠতে হবে। উক্তিগুলো কোন গল্প থেকে নেওয়া হয়েছে? এমন লাইন উঠিয়ে দিয়ে, কয়েকটা লাইন উঠিয়ে দিয়ে তোমাকে বলবে কোন জায়গা থেকে এটা চয়ন করা হয়েছে, নেওয়া হয়েছে, এই ধরনের প্রশ্ন থাকবে, একটা পাবে, বলো কোনটা হবে। ঝটপট জানাও কি হবে। তাহলে এখানে দেখো, বিলাসিতে কিন্তু এমন কথা নেই, বিলাসিতে দুই মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা প্রকাশিত হয়েছে, অসাধারণ প্রেমের মহিমা প্রকাশিত হয়েছে। এবং এখান থেকে শব্দার্থ গুলো পড়বা, শব্দার্থ এবং চরিত্র বিশ্লেষণ কে কে আছে, শব্দার্থ এবং কি একটু শেষ মুহূর্তে দেখবা, চরিত্র বিশ্লেষণ এবং শব্দার্থ দেখবা। শব্দার্থ থেকে কিন্তু একটা এসেছে, আমার পথ, আমার পথ দেখাবে আমার কি সত্য, কাজী নজরুল ইসলামের। এরপরে মাসি পিসি দেখো, আরেকটা হচ্ছে মানব কল্যাণ, তাহলে এখানে কি হবে, মানব কল্যাণ হবে, সঠিক উত্তর কি হবে, মানব কল্যাণ। পরপদ প্রধান কোন সমাসের? দেখো, সমাস থেকে কয়েকটি প্রশ্ন রেখেছি, তার মধ্যে প্রথমটা হচ্ছে পরপদ প্রধান কোন কোন সমাসের, একটু ঝটপট জানাও। অনেক প্রশ্ন আছে, শেষ পর্যন্ত থাকো, অনেক কয়েকটা প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। আমরা জানি উভয় পদ প্রধান, উভয় উভয় পদ প্রধান, সেটা হবে দ্বন্দ্ব সমাস হবে, কি হবে, দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব বানানটা কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন মা বাবা, মার এবং বাবার আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, অর্থাৎ পূর্বপদ পরপদের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, অর্থে প্রাধান্য থাকে। আর পূর্বপদ প্রধান সমাসের থেকে যে পূর্বপদ প্রধান, সেটা কি হবে, অব্যয়ভাব সমাস হবে, কি হবে, অব্যয়ী ভাব সমাস। এরপরে দেখো পরপদ মানে পরের পদ প্রধান, সেটা কি হবে, কর্মধারায় তৎপুরুষার দিব, কি কি হবে বলতো, তোমরা একটু কমেন্টে এটা লেখো, কর্মধারায় তৎপুরুষ, কর্মধারায় তৎপুরুষ, আর একটা হচ্ছে দিগু, কি হবে, দিগু হবে, দিগু। আর কোন পদই প্রধান নয়, তৃতীয় একটা পদ আসবে, সেটা কি হবে বলো, যে বহুব্রীহি সমাস আছে না, বহুব্রীহি, গত বছর এটাও কিন্তু এসেছে, কোন পদই প্রধান নয়, তৃতীয় একটা পদ আসবে, সেটা প্রধান হবে বহুব্রীহি সমাস। বহুব্রীহি কোন সমাস, এটাও বহুব্রীহি সমাস হবে, কারণ এর ব্যাসবাক্য হচ্ছে বহু ধান আছে যার, বহু ধান আছে যার। তাহলে পরপদ প্রধান মানে পরের পদ প্রধান হবে কর্মধারায় তৎপুরুষ দিগু। এরপর হচ্ছে উভয় পদ প্রধান দ্বন্দ্ব সমাসের, পূর্বপদ হচ্ছে অব্যয়ভাব সমাস, আর বহুব্রীহি সমাসের হচ্ছে তৃতীয় পদ প্রধান। ক্লিয়ার এটা? বুঝতে পেরেছো এটা? পরের প্রশ্নটি দেখো, সমাস থেকে কয়েকটি প্রশ্ন রেখেছি। সাহেব বিবি ও গোলাম, এটা কোন সমাস এবং এর ব্যাস বাক্যটা লেখো। করপল্লব, বৈষম্য বিরোধী আছে, অগ্রজ আছে, সাহিত্য সভা, সুখ সাগর, গণতন্ত্র, পঞ্চনাথ। যেমন আজকে আরেকটা এসেছে যে জগন্নাথে এসেছে গদিচ্যুত, এটা কোন সমাস? বা প্রশ্নটা এমনও থাকতে পারতো ক্ষমতা, ক্ষমতাচ্যুত,
তাহলে এটা দেখো, যেটা সম্পর্ক মাইনাস বোঝাবে, কি বোঝাবে? সম্পর্ক মাইনাস। যেমন এখানে দেখো গদিচ্যুত মানে গদি হতে চ্যুত মানে গদি থেকে সে সম্পর্ক মাইনাস হয়েছে, ক্ষমতাচ্যুত। এটা কি হবে? পঞ্চমী তৎপুরুষ হবে। কি হবে? পঞ্চমী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ হবে। ঠিক তেমনি ভাবে দেখো সাহেব বিবি ও গোলাম, এটা কিন্তু গত বছরের প্রশ্ন। যদি একের অধিক পদ থাকে, এখানে একটা দুইটা তিনটা পদ আছে, তাহলে দেখো যে দুই বা ততোধিক যদি পদ থাকে তখন সেটা কি হবে? বহুপদী দ্বন্দ্ব হবে। কি হবে? বহুপদী দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব হবে। তাহলে শেষটার আগে ও হবে, সাহেব বিবি ও গোলাম, সাহেব বিবি ও গোলাম হবে। এরপর দেখো কর পল্লব কোন সমাস। তাহলে পূর্বপদ হচ্ছে কর, পরপদ হচ্ছে কি? পল্লব। তাহলে দেখো কর মানে কি? বাহু, কর মানে কি? বাহু। আর পল্লব মানে কি? লতাপাতা। তাহলে বাহু আর লতাপাতা কখনো এক জিনিস না। তাহলে দুইটার মধ্যে যদি অসমজাতীয় তুলনা বোঝায় বা ব্যাসবাক্য মিথ্যা হয়, তাহলে সেটা কি হবে? উপমিত হবে। তাহলে ব্যাসবাক্য কি হবে? কর পল্লবের ন্যায়, কর পল্লবের ন্যায় হবে। এরপর বৈষম্য বিরোধী, এটা কিন্তু বারবার এসেছে, ঢাবিতে এসেছে, বি ইউনিটে এসেছে, সি ইউনিটে এসেছে এবং চাকরির পরীক্ষায় এটা আসছে যে বৈষম্য বিরোধী কোন সমাস, এটা একটু তোমরা কমেন্টে জানাও। আর অগ্রজ দেখো, অগ্রজ কোন সমাস? অগ্রে জন্মে যা। তাহলে দেখো এখানে শেষে যে বা যা থাকে ওইটা হবে কি? উপপদ তৎপুরুষ সমাস। যেমন খেচর, আকাশে চলে যে, জলচর, জলে চলে যে, এগুলো কি হবে বলতো? সব হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস হবে। আর বৈষম্য বিরোধী কোন সমাস, এটা একটু জানাও। বৈষম্য বিরোধী কোন সমাস? বৈষম্য বিরোধী কোন সমাস একটু জানাও। তারপরে দেখো সাহিত্য সভা, আমরা জানি মধ্য পদলোপী কর্মধারায় সমাস। মধ্যপদ যদি লোপ পায় তখন সেটা কি হবে? মধ্য পদলোপী কর্মধারায় সমাস। এখন মধ্যপদ থেকে কোনগুলো লোপ পাবে? আশ্রিত, মিশ্রিত, বিষয়ক, শোভিত। ঠিক তেমনি ভাবে এখানে দেখো সাহিত্য সভা, এর ব্যাসবাক্য কি হবে? সাহিত্য বিষয়ক সভা। কি হবে বলতো? সাহিত্য বিষয়ক সভা। এটা কি হবে? মধ্য পদলোপী কর্মধারায় সমাস। তনিমা রায়, ধন্যবাদ তোমাকে। পূজা রায়, সুখ সাগর, আমরা যেটা হচ্ছে করেছি, যেমন নিত্য সমাস করেছি এবং হচ্ছে কি তোমার দেখো উপমান আছে, উপমিত আছে, আর রূপক কর্মধারয় সমাস আছে। রূপক কর্মধারয় সমাসের ক্ষেত্রে আমরা করেছি পূর্বপদ হবে অদৃশ্যমান, পরপদ হবে দৃশ্যমান মানে দেখা যাবে। তাহলে ঠিক তেমনই হবে এটা। দেখো সুখ সাগর, সুখ তো সাধারণত দেখা যায় না, আর সাগর দেখা যায়, তাহলে এটা কি হবে বলতো? সুখ রূপ সাগর। জাবিতে এসেছিল প্রেম ডোর, প্রেম ডোর কোন সমাস? তাহলে এটাও কি হবে বলতো? রূপক কর্মধারায় সমাস হবে। কি হবে? রূপক কর্মধারায়। তারপরে দেখো বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু, এগুলো সব কি হবে? এই যে বিষাদ, দুঃখ কষ্ট দেখা যায় না, সিন্ধু না, যেটা দেখা যায়, তাহলে পূর্বপদ অদৃশ্যমান, পরপদ দৃশ্যমান দেখা যাবে, সেটা হবে রূপক কর্মধারয় সমাস হবে। গণতন্ত্র, গণের তন্ত্র, এটা কি হবে? গণের তন্ত্র। ষষ্ঠী তৎপুরুষ হবে। কি হবে? র বা এর থাকলে সেটা কি হয়? ষষ্ঠী। পঞ্চনদ, তারপর হতে পারে এখানে সপ্তাহ কোন সমাস? পঞ্চনদ, সপ্তাহ। তারপর হতে পারে চৌরাস্তা, চৌরাস্তা, এগুলো কোন সমাস বলতো? প্রথমে সংখ্যা থাকবে, শেষে থাকবে সমাহার, এবং এই সমস্ত পদটি দ্বারা অনেকগুলো জিনিসের সমষ্টি বোঝাবে। পঞ্চনাথ, সপ্তাহ, চৌরাস্তা, এগুলো দেখো কি হবে বলতো? দ্বিগু সমাস হবে। কি হবে? দ্বিগু সমাস। 74টা শেয়ার হয়েছে, যারা শেয়ার করেছে অবশ্যই কিন্তু জানাবে, তাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। শেষ মুহূর্তে আরেকবার দেখে যাবে তোমরা। তাহলে এটা কি হবে? চৌরাস্তার সমাহার, সপ্তাহ অহমানে দিন, সপ্ত অহের সমাহার, বিষাদ রূপ সিন্ধু হবে, আর পঞ্চনদের সমাহার হবে। কি হবে? পঞ্চনদের সমাহার, এগুলো দ্বিগু সমাস হবে। তারপর এই যে উপন্যাস থেকে তোমাদের চরিত্র বিশ্লেষণ থেকে আসবে, একটা লাইন উঠিয়ে দিয়ে বলবে এটা কার চরিত্র ছিল, আর উক্তি নাটক থেকে তো উক্তি আসবে। ঠিক তেমনি ভাবে দেখো রাত যত গভীর হয় তত আগুন হয়ে ওঠে মাথা, উক্তিটিতে মজিদ চরিত্রের কোন বিষয়টি ফুটে উঠেছে? মজিদ ছিল তো ভণ্ড ছিল, তার সাথে দেখো এখানে বলেছে রাত যত গভীর হয় তত আগুন হয়ে ওঠে মাথা। তোমাদের এখন তো মাথা ঠান্ডা, কারণ হচ্ছে পরীক্ষা রাত পোহালেই, আগামীকালই তো চলে আসবে অনেকেই।
বৈশাখী চৌধুরী বললো কেউ মেনশন দিল না, আমি তো তোমাদের গ্রুপে শেয়ার করে দিয়েছি ক্লাস। প্রশ্নটা এমনও আসতে পারে এই যে এটা কোন ধরনের বাক্য, তাহলে দেখো এখানে যত তত আছে, সাপেক্ষ সর্বনাম যদি থাকে তখন সেটা কি হবে বলতো, জটিল বাক্য হবে। কি হবে? জটিল বাক্য। উক্তিটিতে বা এমনও আসতে পারে এই লাইনটা কার, এই উক্তিটি কার, তাহলে এটা কার উক্তি বলতো, মজিদের উক্তি। কার উক্তি? মজিদের। আর এখানে ফুটে উঠেছে কোনটি, ভালোবাসা না, অহংকারও না, আর এখানে ফুটে উঠেছে কি, প্রতিহিংসা, রাগও না। অহংকার যদি বলা হয় অহংকারের সন্ধি বিচ্ছেদ কি, আর একটা আজকে এসেছে সংবাদের সন্ধি বিচ্ছেদ কি, সংবাদ। সেক্ষেত্রে দেখো যদি অনুস্বার থাকে, ও থাকে, দন্তান্ন ন থাকে, মধ্যাহ্ন ন থাকে, তাহলে সেখানে কি হবে, এইগুলো উঠিয়ে দিয়ে ম ব্যবহার করবে। কি ব্যবহার করবে? ম। তাহলে অহংকারের সন্ধি বিচ্ছেদ কি হবে, অহংযোগ কার হবে, আর সংবাদ এটা উঠিয়ে দিয়ে কি বসাবো তোমরা, সংযোগ কি হবে, বাদ হবে, সংযোগ বাদ। ক্লিয়ার? তাই এখানে হবে প্রতিহিংসা, হবে প্রতিহিংসা, অহংকার না। দেখো এখনো ভুল করছো তোমরা, তার মধ্যে প্রতিহিংসা। শব্দ অর্থ দেখো, যদিও আমি এখানে উত্তর দিয়েছি তারপরে তোমরা একটু মানে কমেন্টে লেখো, মনে থাকবে তাহলে। বেসাইন শব্দের অর্থ কি? বেসাইন শব্দের অর্থ অস্থির বা উতলা। বেসাইন শব্দের অর্থ কি? অস্থির বা উতলা। উচাক্ষা শব্দের অর্থ কি? উচাক্ষা শব্দের অর্থ অবাধ্য, ডান পিঠে বা দুরন্ত। অনেকে থাকে না দুরন্ত টাইপের থাকে, তাহলে এটা কি হবে, অবাধ্য, ডান পিঠে, আর একটা হচ্ছে কি দুরন্ত। এরপর গণ্ডূষ শব্দের অর্থ কি, এটা গুরুত্বপূর্ণ। গণ্ডূষ শব্দের অর্থ এক মুখ বা এক কোষ জল। গণ্ডূষ শব্দের অর্থ কি, এটা হচ্ছে এক মুখ বা এক কোষ জল হবে। পঞ্চস্বর, এটা কিন্তু তোমাদের এসেছে অলরেডি সি ইউনিটে। পঞ্চস্বর এটা কি হবে, মদন দেবের ব্যবহার্য 5 ধরনের বান। তাহলে কয় ধরনের বানকে বুঝিয়েছে? 5 ধরনের বান। অভ্র শব্দের অর্থ কি? এক ধরনের খনিজ ধাতু বা মাইকা আছে, এক ধরনের খনিজ ধাতু বা মাইকা। এবার এটা দেখো তোমাদের সম্ভবত 5 নম্বর শিফটে এসেছিল, প্রদোষ শব্দের অর্থ কি, এটা জানাও তোমরা। প্রদোষ শব্দের অর্থ কি? অপরিচিতা থেকে একটা নেওয়া হয়েছে। প্রদোষ শব্দের অর্থ কি? ঝটপট জানিয়ে দাও, প্রদোষ শব্দের অর্থ কি? তাহলে প্রদোষ শব্দের অর্থ কি? সন্ধ্যা হবে। প্রদোষ শব্দের অর্থ কি? সন্ধ্যা। পরের প্রশ্নটি দেখো, পরের অংশগুলো। এই যে বারোয়ারি, বারোয়ারি শব্দের অর্থ কি? বারোয়ারি শব্দের অর্থ সর্বজনীন হবে। কি হবে? সর্বজনীন। তারপর আমার পদ থেকে নিয়েছি, এখানে দেখো সমর্জনা শব্দের অর্থ ঘষে মেজে পরিষ্কার করা, ঘষে মেজে পরিষ্কার করা। মনীষা শব্দের অর্থ কি? মনীষা শব্দে এই বানানটা গুরুত্বপূর্ণ, এবং এর শব্দ অর্থ বুদ্ধি, মনন, প্রতিভা, আর একটা কি আছে বলতো, মেধা বা প্রজ্ঞা। মেধা বা কি হচ্ছে, প্রজ্ঞা, এর উচ্চারণ আসতে পারে। আর প্রতিভা এর উচ্চারণ হবে প্রতিভা, প্রো হবে, কি হবে, শুরুতে প্রো হবে। সমত্ব, এটা কিন্তু তোমাদের 6 নম্বর শিফটে এসেছে। সমত্ব শব্দের অর্থ কি? সমত্ব এটা কি হবে, সমর্থ হবে। কি হবে, সমর্থ। বেমক্কা, আর পার্শ্বটি অলরেডি এসেছে, এটা পাণ্ডুর বা ফ্যাকাশে হবে। ধীমান শব্দের অর্থ কি? ধী, সম্পূর্ণ বা জ্ঞানী। তোমরা এই দুইটা জানাও। বেমক্কা শব্দের অর্থ কি? বেমক্কা শব্দের অর্থ কি, এটা একটু জানাও। বেমক্কা শব্দের অর্থ কি? ঝটপট জানিয়ে দাও। আরেকটা আছে পাশুটে, এটা পাণ্ডুর বা ফ্যাকাশে হবে। পাণ্ডুর বা ফ্যাকাশে, এটা অলরেডি এসেছে। এটা কি হবে? স্থান বহির্ভূত বা অসঙ্গতি হবে। স্থান বহির্ভূত বা অসঙ্গত বা অসঙ্গতি, এটা হবে। তারপরে দেখো আরো কিছু শব্দ তো রেখেছি, মানে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো রেখেছি। প্রবলভে শব্দের অর্থ হচ্ছে নির্ভীক চিত্তে, মানে সেখানে কোনো ভয় থাকবে না, নির্ভীক চিত্তে। তারপরে দেখো ক্ষুরধারা,
এটা সোনাতরি থেকে নেওয়া হয়েছে, এটা জানাবা তোমরা। আর আমি এর পরেরটা দেখো বলছি, খড়পরশা শব্দের অর্থ ধারালো বর্ষা, এখানে ধারালো বর্ষার মতো এই অর্থে ব্যবহার করা হয়েছে। অলোক শব্দের অর্থ হচ্ছে অলক্ষ্য বা দৃষ্টি অগোচরে, দৃষ্টি অগোচরে। কিংবদন্তি শব্দের অর্থ কি? জনশ্রুতি হবে, জনশ্রুতি। সাপদ, এটা তোমরা জানাবে। নীলাক্ষ শব্দের অর্থ দৃষ্টি সীমা অতিক্রমী। আর প্রপাত শব্দের অর্থ নির্ঝরের পতনের স্থান বা জলপ্রপাত, নির্ঝরের পতনের স্থান বা জলপ্রপাত হবে। তোমরা দুইটা জানাও, একটা হচ্ছে ক্ষুরধারা আর একটা হচ্ছে সাপদ শব্দের অর্থ কি? বৈশাখী চৌধুরী জানিয়েছো, তবে তনিমা রয় আছো, সর্বর্ণ, তামান্না ইসলাম ফারিয়া সমর্থ জানিয়েছো। একটা হচ্ছে ক্ষুরধারা আর একটা হচ্ছে সাপদ। হিংস্র মাংসাশী জন্তু যেটা, সেটা হচ্ছে সাপদ, আর একটা ক্ষুরধারা। হ্যাঁ, এরপরে দেখো 21 নম্বর প্রশ্নটি এখানে বলা হয়েছে পুরাণ মতে, এটা কিন্তু বিলাসী থেকে, পুরাণ মতে শব্দটা থেকে নেওয়া হয়েছে এবং এটা এসেছে পুরাণ মতে কোন যুগের কথা বলা হয়েছে, সি ইউনিটে এটা এসেছিল কোন যুগে, হচ্ছে মানে কোন যুগটা সেই যুগ, সেক্ষেত্রে সেটা কি হবে? কলিযুগ হবে। কি হবে? কলিযুগ। আর এখানে প্রশ্নটা আমি একটু পরিবর্তন করে দিয়েছি, সেটা হচ্ছে কোন যুগে অন্যায় অসত্য ও অধর্মের বাড়াবাড়ি ঘটবে, কি হবে বলো? পুরাণ মতে কোন যুগে অন্যায় অসত্য ও অধর্মের বাড়াবাড়ি ঘটবে, কোনটা হবে? কলিযুগ হবে, ধন্যবাদ। কলিযুগ, এটা হচ্ছে 4 যুগে সেই যুগকে বুঝিয়েছে, কলিযুগ হবে। নিকা অর্থ কি এবং এটা কোন শব্দ? নিকা অর্থ কি এবং এটা কোন শব্দের? নিকা অর্থ কি বলো? এর পাশাপাশি দেখো তোমাদের সাহিত্য থেকে যে প্রশ্নগুলো সাধারণত 2-3টা প্রশ্ন থাকবে একটু কঠিন, সেগুলো তোমরা যদি না পারো সেক্ষেত্রে ভুল উত্তর করার দরকার নাই, সেক্ষেত্রে নেগেটিভ মার্ক খাবা। যদি বলা হয় মুক্তির বুদ্ধি আন্দোলন, এটা কার নাম জড়িত? মুক্তির বুদ্ধি আন্দোলন ক্লাসে আছি, এটা কি হবে বলো তো? মুক্তির বুদ্ধি আন্দোলন এর সঙ্গে কার নামটা জড়িত? তারপরে এমনও আসতে পারে জ্ঞান যেখানে আড়ষ্ট, জ্ঞান যেখানে আড়ষ্ট, জ্ঞান যেখানে সীমাবদ্ধ হবে, বুদ্ধি সেখানে আড়ষ্ট। এমন জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, এটা হচ্ছে কার উক্তি? এই টাইপের প্রশ্ন থাকবে তোমাদের। তাহলে দেখো মুক্তির বাক্যটা এমন ছিল, বুদ্ধির মুক্তি আন্দোলন ছিল এটা। বুদ্ধির মুক্তি আন্দোলন কি হবে? এখানে আবুল ফজল হবে এবং প্রশ্নটা এমনও আসতে পারে যে এটা কত সালে হয়েছিল। এটা হচ্ছে দেখো 1926 সালে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে, 1926 সালে, এটা মনে রাখবো, 1926 সালে মুসলিম তারপর হচ্ছে সাহিত্য সমাজের মাধ্যমে এটা প্রতিষ্ঠা লাভ করে। এবং সঠিক উত্তর কি হবে? আবুল ফজল। কি হবে? আবুল ফজল। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, মুক্তি সেখানে আড়ষ্ট, এই উক্তিটা কার ছিল? এই যে
এই যে বুদ্ধির মুক্তি আন্দোলন আবুল ফজলের, এবং এটা 1926 সালে মুসলিম সাহিত্য সমাজের। আর নিকাহ শব্দের অর্থ বিয়ে, এটা আরবি শব্দ হবে, কি হবে? আরবি শব্দ। কোনটি আশ্চর্য সুন্দর এক চিরায়ত আবেদনবাহী কবিতা? এটা কি তোমাদের কমন এসেছে বলো তো? কোনটি আশ্চর্য সুন্দর এক চিরায়ত আবেদনবাহী কবিতা? কোনটা হবে? কোনটি আশ্চর্য সুন্দর এক চিরায়ত আবেদনবাহী কবিতা? কোনটা সঠিক হবে? এখানে প্রতিদান আছে, সোনাত্তরী, 18 বছর বয়স কবিতা আছে। যে কবিতার ইতিবাচক এবং নেতিবাচক বৈশিষ্ট্যগুলো আছে, আত্মপ্রত্যয় আছে, নির্ভীক আছে, দৃঢ়চেতা আছে, এটা কিন্তু ইতিবাচক দিক। আর নেতিবাচক দিক আছে ভয়ঙ্কর আছে, দীর্ঘশ্বাস, অভিঘাত, এগুলো হচ্ছে কি সর্বনাশের অভিঘাত, এগুলো হচ্ছে নেতিবাচক দিক। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? 23 নম্বর প্রশ্নে আমরা আছি। অনেক প্রশ্ন আছে, সময় যা একটু বেশি লাগলেও ক্লাসটা করো, পরীক্ষার হলে উপকৃত হবে। এখানে দেখো কোনটি আশ্চর্য সুন্দর এক চিরায়ত আবেদনবাহী কবিতা, সেটা হবে কি 18 বছর বয়স কবিতা। 18 বছর বয়স কবিতা, এটা কিন্তু কবি একটা কি বলেছে বলতো? এই যে সোনাত্তরী অনেকে উত্তর করেছো, কিন্তু দেখো তো 18 বছর বয়স কবিতাটা বের করে পাঠ পরিস্থিতি অংশে কি আছে একটু দেখো তো, একটু দেখে নাও একটু কোনটা আছে। ড্যাশ হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, আঘাত সংঘাতের মধ্যে রক্ত শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া। কোনটি? সত্য, ধর্ম, আত্মা নাকি মিথ্যা? এটা কিন্তু মূল বই থেকে আমি হুবহু তুলে দিয়েছি। বলো কি হবে এখানে? ড্যাশ হলো, যারা মূল বইটা খুব ভালোভাবে পড়েছো তারা কিন্তু এটা উত্তর দিতে পারবা। ড্যাশ হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, আঘাত সংঘাতের মধ্যে রক্ত শপথে ঝাঁপিয়ে পড়া। কি হবে? তাহলে এখানে কি হবে? ধর্ম হবে। সঠিক উত্তর কি হবে? ধর্ম। দেখি কেউ উত্তর করেছো কিনা। ধর্ম হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া। দেখো সত্য বলেছো, এই যে ভুল করছো, এটা কিন্তু মূল বই থেকে নেয়া। এখনো দেখো তাহলে তোমরা, এটা কিন্তু মূল বইয়ের প্রশ্ন, যদি এটা চলে আসতো তাহলে তোমরা বলতে কি এটা কমন আসেনি, ওই ভুল করে চলে আসতে। মূল বই ভালোভাবে তোমাদের পড়া নেই, সেটা বুঝতেই পারছি। ধর্ম হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া। পরের প্রশ্নটি দেখো। একটি কবিতার শিল্প সার্থক হয়ে ওঠার পূর্ব শর্ত কি? একটা কবিতা তখনই শিল্প সার্থক হয়ে উঠবে, কখন শিল্প সার্থক হয়ে উঠবে বলো? একটা কবিতা শিল্প সার্থক হয়ে ওঠার পূর্ব শর্ত কি? এটার অপশন নাই। একটি কবিতা শিল্প সার্থক হয়ে ওঠার পূর্ব শর্ত কি? এটাও তোমাদের মূল বই থেকে নেওয়া। উত্তরটা কি হবে দেখো? হৃদয় স্পর্শী। একটু কমেন্টে এটা লেখো, হৃদয় স্পর্শী চিত্রকল্পের, হৃদয় স্পর্শী চিত্রকল্পের যথোপযুক্ত ব্যবহার। কমেন্টে এটা লেখো, যথোপযুক্ত ব্যবহার। যখনই এই যে হৃদয় স্পর্শী চিত্রকল্পের যথোপযুক্ত ব্যবহার তোমরা করতে পারবা, বা কবিতায় যখন এগুলো ব্যবহার করা হয় তখন সেটা দেখো সেটা সার্থক হয়ে ওঠে। এখন প্রশ্ন হতে পারে যে চিত্রকল্পের বিষয়টা কি? কবির কল্পনা বা ভাব অনুভূতি, এটা মনে রাখবে। কবির কল্পনা বা ভাবানুভূতি যখন ফুটিয়ে তোলে, কবির কল্পনা বা ভাবানুভূতি যখন ফুটিয়ে তোলে প্যাটার্ন বা চিত্র আকারে বা বিভিন্নভাবে উপস্থাপন করে, তখন সেটা কি হবে? চিত্রকল্প হবে। কি হবে?
চিত্রকল্প। ক্লিয়ার? এটা এটাকে উত্তর করতে পেরেছো? এরপর যদি বলে শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে এটা একটু জানাও। এবং এটা কত শতকে, এটা প্রশ্ন আসতে পারে, এটা কত শতকে রচিত হয়, কত শতকে রচিত হয়? হৃদয়স্পর্শী বড়ুচণ্ডীদাস হবে। ধন্যবাদ রাফি তোমাকে। বড়ুচণ্ডীদাস, এবং এর আসল নাম ছিল হচ্ছে অনন্ত বড়ু। কি ছিল বলতো? অনন্ত বড়ু। আর এটা 14 শতকে, 14 শতকে, এটা মনে রাখবা। এবং চর্যাপদের পরেই কিন্তু এটা নিয়ে অনেক কাজ করা হয়। চর্যাপদের পর এটার স্থান ছিল, চর্যাপদের পর এটা কিন্তু স্থান ছিল। একটি কবিতার শিল্প সার্থক হয়ে ওঠার পূর্ব শর্ত কি? একটি কবিতার শিল্প সার্থক হয়ে ওঠার পূর্ব শর্ত কি? এটা কিন্তু অপশনগুলো এখানে দেখো। এই যে এটা চিত্রকল্প নির্মাণের পূর্ব শর্ত কি, এটা বলো। পুরাতন তত্ত্ব, মিথ্যা কল্পনা, নাকি অভিনবত্ব, কোনটা হবে? উত্তর করতে থাকো। আর এখান থেকে দেখো আরো কিছু প্রশ্ন। যদি বলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কয়টি খণ্ড ছিল, সেক্ষেত্রে মনে রাখবে 13টি খণ্ড। কয়টি খণ্ড? জাস্ট একটু মনে রাখো এটা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমগ্র কাব্যটি কয়টি খণ্ডে বিভক্ত ছিল? 13টি খণ্ডে বিভক্ত ছিল, 13টি খণ্ডে। আর মঙ্গল কাব্য বলো, মঙ্গল কাব্য এটা হচ্ছে কোন যুগের? মঙ্গল কাব্য এটা কোন যুগের ছিল? এই প্রশ্নগুলো সাধারণত একটু কঠিন সাধারণত এসে থাকবে। মঙ্গল কাব্য সাধারণত এটা কোন যুগে ছিল? বাংলা সাহিত্যের একটা কি ছিল? মধ্যযুগে। এটা কি ছিল বলতো? মঙ্গল কাব্য এটা মধ্যযুগে ছিল, মধ্যযুগের সাহিত্যকর্ম। আর এখানে সঠিক উত্তর হবে চিত্রকল্প নির্মাণের পূর্ব শর্ত হলো অভিনবত্ব। তার মধ্যে কি থাকবে? নতুন কিছু থাকবে, নতুন কিছু আগমন ঘটাতে হবে এখানে। মঙ্গল কাব্য যদি পরীক্ষায় প্রশ্ন আসে মঙ্গল কাব্য কয় ধরনের, সেক্ষেত্রে কি হবে? 2 ধরনের। কি হবে? 2 ধরনের। মঙ্গল কাব্য 2 ধরনের হবে। একটা হচ্ছে দেখো এখানে পৌরাণিক মঙ্গল কাব্য, আর একটা হচ্ছে অন্নদা মঙ্গল আছে, এই যে এই টাইপের। তাহলে একটা হচ্ছে দেখো পৌরাণিক, আর একটা হচ্ছে লৌকিক মঙ্গল কাব্য। পৌরাণিক, আর একটা কি হবে? লৌকিক। তাহলে এখানে চিত্রকল্প নির্মাণের পূর্ব শর্ত অভিনবত্ব, এই প্রশ্নগুলো সাধারণত না পড়ারই কথা, একটু কঠিন টাইপের। শ্রীকৃষ্ণ কীর্তন এটা হচ্ছে 13টি খণ্ডে বিভক্ত ছিল। মঙ্গল কাব্য এটা হচ্ছে মধ্যযুগের। আর মঙ্গল কাব্য হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে দেখো কি এখানে লৌকিক, আর একটা হচ্ছে পৌরাণিক হবে। আচ্ছা, এই প্রশ্নগুলোকে আগে কখনো পড়েছো তোমরা? কমেন্টে জানিও তো। এরপর সন্ধি থেকে দেখো কয়েকটি প্রশ্ন এখানে। সন্ধির সন্ধি বিচ্ছেদ হবে, সমযোগ ধি হবে। কি হবে? সমযোগ ধি হবে। এরপরে দেখো আজকেও কিছু প্রশ্ন এসেছে, তোমাদের সংবাদ এসেছে, তারপরে জনৈক এসেছে, আর এখানে সূর্যোদয় আছে। সাধারণত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তোমাদের এখানে বিসর্গ সন্ধি থেকে বেশি আসে। বাগদান, নীরব, নীরগ আছে, তারপরে নিরাশ আছে। এগুলো কি হবে বলতো? রসিকার হবে। নি বিসর্গ রস হবে, নি বিসর্গ রস। ঠিক তেমনি ভাবে নি বিসর্গ রোগ হবে, নি বিসর্গ রোগ হবে। আর বাগদান ওই যে এখানে দেখো ক, খ, গ, যদি মাঝে তৃতীয় বর্গের কোনো বর্ণ থাকে তৃতীয়, তাহলে সেটা কি হবে? প্রথমে হবে। তাহলে বাগদানে এখানে দেখো মাঝে কি আছে? তৃতীয়, সেক্ষেত্রে এখানে কি হবে? প্রথমটা হবে। বাগ যোগ দান হবে, বাগ যোগ দান। আর বিসর্গ সন্ধির ক্ষেত্রে কি? সেক্ষেত্রে দেখো 3টা স এর যদি একটা স থাকে, র থাকে, রেপ থাকে, বা ওকার থাকে, এগুলো উঠিয়ে দিয়ে সেখানে আমরা কি বসাবো? বিসর্গ। তাহলে সূর্যোদয়, তাহলে এখানে কি বসাবো আমরা বলতো? এই যে ওকারটা কেটে দেব, ওকার কেটে আমরা কি দিব বলতো? এই যে সূর্য যোগ কি হবে? উদয় হবে, উদয়। বিসর্গ দিও।
ভাইয়া এগুলো বিসিএস এর প্রশ্ন না, এগুলো তোমাদের পরীক্ষায় আসবে, যখন পরীক্ষার হলে বসবা বুঝতে পারবা, কিছু প্রশ্ন এমন থাকবে। এরপর এইগুলো দেখো পদ প্রকরণ থেকে কিছু প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্নটি আছে এখানে, নিচের কোনগুলো গুণবাচক বিশেষ্য বলো। দেখো হুবুও কিন্তু কমন পড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, সেটা দেখো সেটা ছিল কোনটি, রূপবাচক বা বর্ণবাচক বিশেষণ। রূপবাচক বা বর্ণবাচক বিশেষণ একবার ক্লাস থেকে হুবুও কমন পড়েছিল। সেটা কি কি ছিল দেখো, সবুজ মাঠ, কালো মেঘ, লাল গোলাপ, যেগুলো দ্বারা রং নির্দেশ করে সেগুলো কি হবে, রূপ বা বর্ণবাচক বিশেষণ। কিন্তু এখানে আমি বলেছি নিচের কোনগুলো গুণবাচক বিশেষ্য, যেগুলো গুণ নির্দেশ করবে। এবার বলো, পরিবার, জনতা সংঘ, দর্শন ভোজন শয়ন, কলম চিনি লবণ, সরলতা সৌরভ, মনুষ্যত্ব, কোনটা হবে? নাসরিন আক্তার বলেছে 28-এর ঘ। আচ্ছা তাহলে প্রথমে বলো পরিবার, জনতা সংঘ, যেগুলো হচ্ছে সমষ্টি বোঝায়, কালেকটিভ নাউন, এগুলো কি বলতো সমষ্টিবাচক হবে। কি হবে? সমষ্টিবাচক, যাতে একটা প্রশ্নের মাধ্যমেই আমরা অন্যগুলো একটু উত্তর করতে পারি, বুঝতে পারি। দর্শন ভোজন শয়ন গত বছরে এখান থেকে এসেছিল, যেটা দেখো কাজের ধরন বা ভাবকে বোঝায়, সেগুলো কি হবে, ভাববাচক বিশেষ্য হবে। কি হবে? ভাববাচক বিশেষ্য। আর হচ্ছে দেখো লবণ, কলম চিনি লবণ, এটা কি হবে, উপাদান হবে, উপাদান বা বস্তুবাচক যেটা আছে সেটা হবে। আর সরলতা সৌরভ মনুষ্যত্ব, তারপরে দেখো এগুলো সব কি হবে, এই যে গুণবাচক বিশেষ্য হবে, গুণবাচক। পরীক্ষার আগে হয়তো বা এইভাবে ডিপলি তোমাদের সাজেশন দিয়ে প্রশ্নগুলো নিজে হাতে করে এইভাবে কেউ পড়াচ্ছে না। অনলাইনে তো আমিও থাকি, আমিও দেখি, জাস্ট এই যে এসে বললাম এখান থেকে পড়ে যাও। আরে তুই প্রথমে সাজেশন দে, তারপরে প্রশ্নগুলো কেমন আসে সেগুলো একটু আলোচনা কর না ভাই। তারপরেও তোমাদের চট্টগ্রামের জন্য আরেকটা ক্লাস নিয়ে, হ্যাঁ অনেক ক্লাস পাবা, এটাও চট্টগ্রামের জন্য গুরুত্বপূর্ণ। ক্লিয়ার এটা? পরের প্রশ্নটি দেখো 29 নম্বর, নির্দেশক সর্বনাম কোনগুলো? নির্দেশক সর্বনাম কোনগুলো? এ, এই, এরা, ওই, ওইসব। আরেকটা আছে কি আছে, যখন আমরা যে প্রশ্নের উত্তর ইশারা ইঙ্গিতে দিতে পারবো সেটা হচ্ছে কয় রসিকারে কি, আর যেটা দিতে পারবো না সেটা হচ্ছে কয় দিকিকারে কি, এটা হচ্ছে সর্বনাম, আর এটা হচ্ছে কি হবে বলতো, অব্যয়। আরেকটা আছে কিসের, যত তত, যেমন তেমন, এটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। আর সব, সবাই, সকল, সমুদয়, সমুদয় আছে, তারপর হচ্ছে কি আছে, তাবৎ আছে, এগুলো হচ্ছে সাকল্যবাচক হবে। কি হবে? সাকল্যবাচক সর্বনাম, সাকল্যবাচক সর্বনাম। রাবির জন্য, এটা রাবির জন্য গুরুত্বপূর্ণ। আমার পরীক্ষা তো কিছুদিন বন্ধ আছে, এই জন্য আমি ক্লাসটা নিতে পারছি, আর পরীক্ষার আগে দেখি ম্যারাথন ক্লাস কয়েকটা করে পাবা। তাহলে এখানে দেখো নির্দেশক সর্বনাম নির্দেশ করছে, সেক্ষেত্রে দেখো এই যে এ, এই, এরা, ওই, ওইসব। আর এটা দেখো প্রশ্নবাচক, এটা এটা সাপেক্ষ, আর এটা কি হবে, সাকল্যবাচক। কি হবে? সাকল্যবাচক হবে। ক্লিয়ার এটা? পরের প্রশ্নটি দেখো, ধীরে ধীরে বায়ু বয়, এখানে ধীরে ধীরে কোন পদ? ধীরে ধীরে বায়ু বয়, এখানে ধীরে ধীরে কোন পদ, একটু ঝটপট জানাও। দেখি কি আগে উত্তর করতে পারে। বিশেষণ, বিশেষণ নাকি ক্রিয়া বিশেষণ হবে? তাহলে বায়ু বচ্ছে, বায়ু বয় একটা কাজ, কিন্তু কেমন ভাবে বসছে, যে কেমন ভাবে, সেক্ষেত্রে এটা কি হবে বলতো, ওই যে আমরা পড়েছি অ্যাডভার্ব অফ ম্যানার পড়েছি, প্লেস পড়েছি, আর একটা টাইম পড়েছি। তাহলে এগুলো কি হবে বলতো, এগুলো সব হচ্ছে তোমার ক্রিয়া বিশেষণ হবে, অর্থাৎ অ্যাডভার্ব হবে, অ্যাডভার্ব। ক্রিয়া বিশেষণ। তারপর দেখো নিচের কোন বাক্যে নির্ধারক বিশেষণ ব্যবহার করা হয়েছে? নিচের কোন বাক্যে নির্ধারক বিশেষণ ব্যবহার হয়েছে বলো, কোনটা হবে? রাশি রাশি ভাড়া ভাড়া ধান, পরে একবার এসো, লাল কৃষ্ণচূড়ায় গাছ ভরে গেছে। তাহলে প্রশ্নটা যদি এখানে বাক্যটা এমন থাকতো, লাল লাল কৃষ্ণচূড়ায় গাছ ভরে গেছে, তখন সেটা নির্ধারক বিশেষণ হতো। পরে একবার এসো, এটা হবে না। কিন্তু রাশি রাশি দ্বিরুক্ত শব্দ যদি দুইবার ব্যবহার করে যে নির্দেশ করছে, রাশি রাশি ভাড়া ভাড়া, তাহলে এটা কি হবে, নির্ধারক বিশেষণ হবে। কি হবে? নির্ধারক বিশেষণ। সঠিক উত্তর কি হবে? নির্ধারক বিশেষণ হবে। মাথার উপরে নীল আকাশ, এখানে বাক্যে অনুসর্গ কোনটা? মাথার উপরে নীল আকাশ, অনুসর্গ তো তোমরা জানো, যেটা হচ্ছে কি
এটা হচ্ছে শব্দ, শব্দের পূর্বে কি বসে বলতো? এই যে উপসর্গ, আজকেও কিন্তু এটা এসেছে উপসর্গ। আর অনুসর্গ সেখানে কি, এই যে আগে, পরে, পাশে, মাঝে, মধ্যে, তারপর হচ্ছে বিনা, বদলে, এইগুলো হচ্ছে কি অনুসর্গ। সেখানে সংস্কৃত অনুসর্গ কোনগুলো, বিবর্তিত অনুসর্গ কোনগুলো, গত বছর এসেছে যাবিতে, নিচের কোনটি বিবর্তিত অনুসর্গ। আর এখানে দেখো উপরে, এটা কি হবে বলতো? এটা এই বাক্যে অনুসর্গ হচ্ছে উপরে হবে। তারপর দেখো পরের প্রশ্নটি, নিচের কোন বাক্যে সংস্কৃত উপসর্গের ব্যবহার হয়েছে? এটা বলো, নিচের কোন বাক্যে সংস্কৃত উপসর্গের ব্যবহার হয়েছে? তাহলে এখানে দেখো, প্রাণের অপেক্ষা প্রিয় আর কি আছে, এমন কাজ তোমার দ্বারা হবে না, ভালো করে খেয়ে নাও। তাহলে এগুলো কি হবে? তাহলে সংস্কৃত উপসর্গ, সংস্কৃত শব্দ কিভাবে চিনবা? সেখানে যুক্তবর্ণ থাকতে পারে, রেফ থাকতে পারে, ফলা থাকতে পারে, দীর্ঘিকার থাকতে পারে, সেগুলো তাহলে এখানে দেখো, এই যে এমন কাজ তোমার দ্বারা হবে না, তারপরে আরেকটা আছে ভালো করে খেয়ে নাও। আর এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, এই যে প্রাণের অপেক্ষা প্রিয় আর কি আছে, এটা কিন্তু সংস্কৃত উপসর্গে ব্যবহার হয়েছে, ক হবে এখানে। তারপর দেখো, অর্থাৎ ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটার অর্থই বদলে গেছে আপনার কাছে। এই যে নাটক থেকে কিন্তু উক্তি আসবে, একটা বাক্য উঠিয়ে দিয়ে তোমাকে বলবে এটা কার উক্তি ছিল, মার্টিন, ওয়াটস, ড্রেক নাকি হলওয়েল? হ্যাঁ, অপেক্ষা তো অনুসর্গ হবে, হ্যাঁ অনুসর্গই হবে। ঘুষ খেয়ে, তারপর আজকে এসেছে যেমন সিরাজের পতন কে না চাই, এটা কিন্তু আজকে জগন্নাথে এসেছে, এটা হচ্ছে লুৎফার। তার হচ্ছে ঘসেটি বেগম, ঘসেটি বেগমের কিন্তু উক্তি ছিল সিরাজের পতন কে না চাই। তারপর আরেকটা এসেছে আজকে, যে সত্যি আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না, তো এটা কার ছিল বলতো? মীর জাফরের উক্তি ছিল, মীর জাফরের উক্তি ছিল। আর এখানে সঠিক উত্তর কি হবে? মার্টিন হবে, মার্টিনের উক্তি ছিল। আর আজকে এমন এসেছে যে অঙ্ক ছিল কয়টি? অঙ্ক ছিল 4টি, দৃশ্য ছিল 12টি। আর সিরাজ হচ্ছে স্বয়ং 8টা দৃশ্য উপস্থিত ছিল, এবং তৃতীয় নম্বর যে হচ্ছে অঙ্ক রয়েছে সেখানে দৃশ্য সংখ্যা বেশি ছিল, তৃতীয় অঙ্কে দৃশ্য সংখ্যা বেশি ছিল। প্রথম উক্তিটি ছিল ক্যাপ্টেন ক্লেটনের, শেষ উক্তি ছিল মুহাম্মদ বেগের। এটা কিন্তু আজকে জবিতে এসেছে। পরের প্রশ্নটি দেখো, নিচের কয়েকটি উল্লেখযোগ্য বাংলা নাটক, প্রশ্নটা আসতে পারে যে নিচের কোনগুলো হচ্ছে বাংলা নাটক। তোমাদের কমেডি নাটকগুলো একটু দেখে যাবা, কমেডি নাটক। আর বাংলা নাটকগুলো একটু দেখো। এখানে দেখো, রাম নারায়ণ তর্করত্নের কুলীন কুল সর্বস্ব, এটা হচ্ছে বাংলা নাটক। মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী, এটা হচ্ছে কি বাংলা নাটক। এরপরে দেখো, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ বা নীল দর্পণ কার নাটক? এটা আসতে পারে দীনবন্ধু মিত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন, এটা কি হবে বলতো? বাংলা নাটক হবে। তোমাদের সি ইউনিটে এসেছে কোনটি হচ্ছে কমেডি ধরনের নাটক, কমেডি। এই দুই একটা প্রশ্ন যদি তুমি না পারো সেক্ষেত্রে উত্তর না করাই ভালো, কারণ কঠিন মানে সকলের জন্যই কঠিন। তাহলে এখানে দেখো, রাম নারায়ণ তর্করত্নের কুলীন কুল সর্বস্ব, মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ, আর রবীন্দ্রনাথ ঠাকুরের কি হবে? বিসর্জন হবে। কি হবে? বিসর্জন। এটা নিজেরা পড়ে একটু ডান লেখো, নিজেরা পড়ে এটা একটু ডান লিখে জানাও। নেমেসিস কোন ধরনের রচনা? নাটক, উপন্যাস, গল্প নাকি কবিতা? নেমেসিস কোন ধরনের রচনা? বলো কি হবে? নেমেসিস কোন ধরনের রচনা? নাটক, উপন্যাস, গল্প নাকি কবিতা?
সঠিক উত্তর এখানে কি হবে বলো তো? নাটক হবে। সঠিক উত্তর এখানে কি হবে? নাটক হবে, নাটক। পরের প্রশ্নটি দেখো, বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক কোনটি? কৃষ্ণকুমারী, নীলদর্পণ, ভদ্র অর্জুন, আর একটা হচ্ছে কবর। এটা পড়ার কথা। বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক কোনটি? আর মৌলিক শব্দ কোনগুলো যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না? আর হচ্ছে তোমাদের সিনিটে ম্যাক্সিমাম প্রশ্নগুলো এসেছে কোনটি সাধিত শব্দের উদাহরণ যেগুলোকে ভাঙা বা বিশ্লেষণ করা যায়। কোন ভাবে ভাঙা যায়? সেটা সমাস যোগে ভাঙা যায়, যেমন সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। তবে চলন্ত, চলযোগ অন্ত, প্রত্যয় যোগে আমরা ভাঙতে পারি। সন্ধি, বিদ্যা যোগালয়, সন্ধি যোগে ভাঙতে পারি। প্রশাসন, প্রযোগ শাসন, এই যে শুরুতে উপসর্গ বসেছে, তাহলে আমরা সমাস যোগে ভাঙতে পারি, সন্ধি যোগে, উপসর্গ যোগে, প্রত্যয় যোগে। যাকে ভাঙতে পারবো বা বিশ্লেষণ করতে পারবো সেটা সাধিত শব্দ হবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে গ হবে। বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটকে ভদ্র অর্জুন হবে। কোনটি যোগলুর শব্দ এটা জানাও? সন্দেশ, হরিণ, পঙ্কজ, নাকি হচ্ছে বই? যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, যেমন নাক, ফুল, বই, লাল, গোলাপ, তিন, এগুলো কি হবে? মৌলিক শব্দ হবে। কি হবে? মৌলিক শব্দ হবে, মৌলিক। আর যেগুলো দেখো ওই যে আমরা ব্যাসবাক্যের সাহায্যে করি, ব্যাসবাক্যের সাথে অর্থের মিল থাকবে না, যেমন পঙ্কজ, পঙ্কে জন্মে যা, কি হবে বলতো? পঙ্কে জন্মে যা, খেসর। তারপরে দেখো এখানে আছে রাজপুত্র পঙ্কজ হাতে জলধির উদ্দেশ্যে মহাযাত্রা করলো। তাহলে রাজপুত্র আছে, পঙ্কজ আছে, জলধি আছে, মহাযাত্রা, এইগুলো সাধারণত কি হবে বলতো? এইগুলো হচ্ছে যোগরূঢ় শব্দ হবে। কি হবে? যোগরূঢ়। আরেকটা রূঢ় বা রুড়ি শব্দ আছে, রূঢ় বা রুড়ি শব্দ যার দুইটা অর্থ, রূঢ় বা রুড়ি শব্দ যার দুইটা অর্থ, যেমন প্রবীণ, যার দুইটা অর্থ। প্রবীণ দ্বারা হচ্ছে বৃদ্ধ ব্যক্তিকে বোঝায় এবং বাদ্যযন্ত্রকে বোঝায়। হস্তি, হস্তি মানে কি? হাতি, এবং হচ্ছে এখানে হাতকে বোঝায়। তারপরে গবেষণা, গবেষণার দুইটা অর্থ, গোযোগ কি? এসোনা। আর একটা হচ্ছে গরু খোঁজা, গরু খোঁজা, আর একটা হচ্ছে আবিষ্কার অর্থ, যার দুইটা অর্থ, তাকে রূঢ় বা রুড়ি শব্দ বলে। প্রবীণ লোকটি হস্তি গবেষণা ছেড়ে, তারপরে আরেকটা আছে তৈল, তবে বাসি, আরেকটা আছে সন্দেশ। সন্দেশ হচ্ছে কি বলতো? সন্দেশ হচ্ছে মিষ্টান্ন জাতীয় খাবার, আর একটা হচ্ছে খবরকে বোঝায়। তাহলে তার দুইটা অর্থ, সেটা হবে রূঢ় বা রুড়ি শব্দ হবে, রূঢ় বা রুড়ি শব্দ। তাহলে এখানে বলেছে যোগ রূঢ় শব্দ কোনটি? সেক্ষেত্রে পঙ্কজ। আর সন্দেশ তো কি হবে? রূঢ় বা রুড়ি শব্দ হবে। আমরা 245 জন এখন ক্লাসটিতে আছি। পরের প্রশ্নটি দেখো, কোনটি যৌগিক শব্দ এটা বলো? কোনটি যৌগিক শব্দ? আর বি ইউনিটে সবাই কি কি চাও একটু জানাও। চকলেট দিলে হবে নাকি? আর চান্স পাইলে তো একেবারে, চান্স পাইলে জাহাঙ্গীরনগরের যে ভত্তা বাড়ি আছে সবগুলো তোমাদেরকে লিখে দেওয়া হবে, বুঝছো? চান্স পাও, আর চান্স পাইলেই তোমাদেরকে আমি ওই দিনে সুলতান ডাইন্সে নিয়ে যাব। যাও, এর জন্য ভাই প্রচুর পরিমাণে পড়াশোনা কর, চান্স পা। একটা সিট অনেক দরকার তোদের, অনেক পরিশ্রম করছিস তোরা। তোদের সাথে অনেক শাকিল খান, সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তোমাদের মা বাবাও অনেকে পাশে ক্লাস করে, বসে ক্লাস, আন্টিরা যারা আছেন তারাও অনেক পরিশ্রম করেছেন। সকলের জন্য শুভকামনা রইল, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সিউনিটো দিবা রাফি। রাফি, তুমি তো চট্টগ্রামের। বলো, কোনটি যোগরূঢ় শব্দ যার ব্যুৎপত্তি ও ব্যবহারিক অর্থ এক? ব্যুৎপত্তি বানানটা কিন্তু গুরুত্বপূর্ণ। যার ব্যুৎপত্তি ও ব্যবহারিক, যার ব্যুৎপত্তি ও ব্যবহারিক অর্থ এক, যার ব্যুৎপত্তি ও ব্যবহারিক অর্থ এক, সেটা কি হবে বলতো? যৌগিক শব্দ হবে। যেমন মহাযাত্রা, মহাযাত্রা তো যোগরূঢ় শব্দের মধ্যে যাবে। সন্দেশ, এটাও তো কি হবে বলতো? রুড়ি শব্দ হবে। লাল, এটা তো মৌলিক শব্দ। আর এটা কি হবে? চিকামারা। তারপর আছে কি আছে বলতো? চিকামারা মানে দেয়াল লিখন, চিকামারা মানে কি? দেয়াল লিখন। যেমন গায়ক। তারপর আছে কর্তব্য, সাধারণত এগুলো পরীক্ষায় বেশি আসে, গায়ক, কর্তব্য। তারপর আছে মধুর, বাবু আনা, বাবু আনা। তারপর আছে কি? দৌহিত্র। এগুলো সব কি হবে বলতো? এগুলো সব হচ্ছে যৌগিক শব্দ হবে, যার ব্যুৎপত্তি ও ব্যবহারিক অর্থ এক, যার ব্যুৎপত্তি ও ব্যবহারিক অর্থ এক। ক্লিয়ার এটা?
যারা পরে এসেছো একটু শেয়ার করে দাও, আর হচ্ছে একটা করে রিয়াক্ট দিয়ে দাও। 40 নম্বর বলো, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ড্যাশ। উত্তরি কোন ধরনের শব্দ? এখানে উত্তরি এটা কোন ধরনের শব্দ? তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব নাকি দেশি? তদ্ভব। এর আরেকটা নাম হচ্ছে খাঁটি বাংলা। কি হবে বলতো? খাঁটি বাংলা যেমন মাথায় হাত, কানে দাঁত, আখি সাত, ভাতে মাছ। মাথায় হাত, কানে দাঁত, আখি সাত, ভাতে মাছ বা মাছে ভাত। ভাত এটা কোন ধরনের শব্দ? খাঁটি বাংলা। আর দেশি শব্দ যেগুলো গুরুত্বপূর্ণ, টোপর আছে, টোপর আছে, তারপরে ঢেকি আছে, টোপর ঢেকি, তারপরে আছে ডিঙা, ডিঙি আছে। তারপরে দেখো এখানে আছে কি আর যদি রুই কাতলা, মোলা ঢালা, চিংড়ি ও শিং মাছের ঝোল দিয়ে পেট ভরে, পেট আছে, কুড়ি আছে, 20 টাকার ভাত খেয়ে মাঠে যায়, মাঠ থেকে ট্যাপারি ভরে ঝিঙ্গে, উচ্ছে, থানকুনি, করলা, ধুন্দল ইত্যাদি নিয়ে। সাধারণত এগুলো একটু গুরুত্বপূর্ণ। যেমন আজকে এসেছে হরতাল, তোমরা একটু জানাও তো হরতাল এটা কোন ভাষার শব্দ? হরতাল এটা আজকে এসেছে জগন্নাথে। তাহলে এখানে তৎসম হবে, কি হবে? তৎসম। আর অর্ধ তৎসম কোনগুলো? এই যে জ্যোৎস্না, জ্যোৎস্না, তারপরে হচ্ছে দেখো গিন্নি, তারপরে দেখো সুরুজ, সুরুজ, সুরুজ এটা কি হবে বলতো? সুরুজ এটা অর্ধ তৎসম। কিন্তু যদি বলা হয় যে সূর্য, সূর্য, তখন সেটা কিন্তু অর্ধ তৎসম হবে না, তৎসমের মধ্যে যাবে। এটা তৎসম মানে কি? তৎ মানে তার, সম মানে সমান, সংস্কৃতে সমান। জ্যোৎস্না, গিন্নি, তারপরে সুরুজ। তারপরে দেখো স্বামী থেকে আছে স্বামী। তারপরে দেখো শ্রাদ্ধ, শ্রাদ্ধ এটা হচ্ছে অর্ধ তৎসম। কিন্তু শ্রাদ্ধ যখন এই বানানটা থাকবে তখন সেটা কিন্তু আর অর্ধ তৎসম হবে না। টোপর, ঢেকি, পেট, কুড়ি, কয়লা, কালো, এগুলো সব হচ্ছে কি হবে বলতো? এগুলো সব হচ্ছে তোমার দেশি শব্দ হবে। কি হবে? দেশি শব্দ। আর যারা শেয়ার করেছো, আমার আইডি তো আছে, আমার আইডিতে নক দিও, আমি তোমাদেরকে ক্লাসের সম্পূর্ণ যেটা আছে সেটা দিয়ে দিব। অবশ্যই শেয়ার করতে হবে। এখনো আমরা আছি 234 জন মতো আছি। পরের প্রশ্নটি, নিচের কোন শব্দে ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়নি? উপসর্গ থেকে সাধারণত সি ইউনিটে, সি অন ইউনিটে প্রশ্ন আসে, বিউতে থাকে। আজকেও কিন্তু তোমাদের জগন্নাথেও ছিল যে নিচের কোনটিতে উপসর্গ ব্যবহার করা হয়নি। যেমন ঘ নম্বর অপশনে ছিল পঙ্কজ। কি ছিল? পঙ্কজ। এই পঙ্কজে কিন্তু কোনো উপসর্গ ব্যবহৃত হয়নি। ঠিক তেমনি ভাবে এখানে দেখো কোনটিতে হচ্ছে ক্ষুদ্র উপসর্গ ব্যবহার হয়নি। আমরা যদি বলি নেতা, নেতার আগে যদি এই যে উপ ব্যবহার করা হয়, উপনেতা, সেক্ষেত্রে ক্ষুদ্র অর্থে ব্যবহার করা হয়। তারপরে দেখো দা, দায়ের আগে যদি আমরা রাম ব্যবহার করি তাহলে কি হয়? রাম দা, এটা হচ্ছে বৃহৎ অর্থে ব্যবহার করা হয়। কি হয়? বৃহৎ অর্থে, বড় অর্থে। উপগ্রহ এটা ঠিক আছে। তারপরে দেখো এখানে উপসাগর এটাও ঠিক আছে, উপনেতা এটাও ঠিক আছে। কিন্তু উপবন এটা কিন্তু এই যে ক্ষুদ্র অর্থে ব্যবহার করা হয়নি, ব্যতিক্রম টাইপের কিন্তু থাকবে। পিডিএফ আগে থেকে দেওয়া হবে না, ক্লাস করতে হবে, শেয়ার করতে হবে, আমাকে দেখাতে হবে, তারপর পিডিএফ দিব। তাহলে এখানে কি হবে? উপবন হবে। উপনেতা, দেখো নেতার আগে উপ ব্যবহার করেছিল, এটা কিন্তু ব্যবহার করেছে। গ্রহের আগে উপ, এটা ক্ষুদ্র অর্থ। উপসাগর এটা ক্ষুদ্র অর্থ। কিন্তু উপবনে কিন্তু ক্ষুদ্র অর্থ ব্যবহার করা হয়নি। তারপর দেখো হর রোজ, হর কিসিম, হর হামেশা। হর হামেশা এখানে হর কোন ধরনের, কোন অর্থে ব্যবহার করা হয়েছে? তোমরা আগে আমাকে বলো যে হর এটা কোন ধরনের উপসর্গ, কোন ধরনের উপসর্গ, তারপর বলবা এটা কোন অর্থ। দেখো নিমরাজি এটা কিন্তু আসে পরীক্ষায়। নিমরাজি শব্দের নিম এটা কোন ধরনের উপসর্গ বা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? আরেকটা আমাকে জানাও যে মঙ্গল কাব্যের আদি কবি কে ছিল? মঙ্গল কাব্যের আদি কবি, মঙ্গল কাব্যের আদি কবি কে ছিল একটু জানিও তো কমেন্টে। তারপর আছে বাল্মীকি। বাল্মীকি বানানটাও গুরুত্বপূর্ণ, এবং এর রচয়িতা কে সেটা একটু জানাবা।
নিমরাজি শব্দে নিম কোন ধরনের উপসর্গ, এখানে হর কোন অর্থে ব্যবহার করা হয়েছে, অনেকগুলো প্রশ্ন দিয়েছি, উত্তর করতে থাকো। প্রতিটি প্রশ্ন তো প্রতিটি ক্লাসই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি আজকে জগন্নাথ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটে যে প্রশ্নগুলো প্রায় সব প্রশ্নই কমন এসেছে, আমি ডেও দিয়েছি, তারপর হচ্ছে পোস্টও করা হয়েছে, এবং এই ক্লাস থেকে অনেক প্রশ্ন কমন পাবা। নিমরাজি অর্ধেক, আর এখানে কি হবে বলতো, প্রত্যেক অর্থে, কোন অর্থে ব্যবহার করা হয়েছে, প্রত্যেক অর্থে ব্যবহার করা হয়েছে। আর মঙ্গল কাব্যের আদি কবি যদি বলা হয় মঙ্গল কাব্যের আদি কবি, সেটা কি হবে, কানা হরিদত্ত। কি হবে, কানা হরিদত্ত, কানা হরি দত্ত। আর বাল্মীকি, এখানে বলা হয়েছে বাল্মীকি, এটা হচ্ছে দেখো আদি কবি কে ছিল বলতো, বা কিসের রচয়িতা, এটা হবে রামায়ণ। কি হচ্ছে, রামায়ণ। এরপর আরেকটা জানো, পদ্মাবতী, পদ্মাবতী এর রচয়িতাকে, পদ্মাবতী এর রচয়িতাকে সেটা একটু জানিয়ে দিও। আর এখানে প্রত্যেক অর্থ হবে, পদ্মাবতী এর রচয়িতাকে, কানা হবে, কানা হরিদত্ত হবে, আনা না, কানা হবে। তারপরের প্রশ্নটি দেখো, এখানে বলা হয়েছে পদ্মাবতী আলাল, ধন্যবাদ, যতই পরিশ্রম করবে ততই ফল পাবে। তাহলে যত তত, এটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম, আর সাপেক্ষ সর্বনাম থাকলে সেটা কি হবে, জটিল বাক্য হবে। কি হবে, জটিল বাক্য। আর সরল বাক্যের মধ্যে সেখানে কোনো সাপেক্ষ সর্বনামও থাকবে না, কোনো হচ্ছে যোজকও থাকবে না। তাহলে বলো তো, যতই পরিশ্রম করবে ততই সফল হবে, এটা হচ্ছে যৌগিক রূপ কি হবে, এটা যৌগিক রূপ কি হবে সেটা একটু জানাও। যতই পরিশ্রম করবে ততই ফল পাবে, এর হচ্ছে যৌগিক রূপ অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স কি হবে। পূজা রয়, তুমি কি ইউনিটে পরীক্ষা দিবা? যতই পরিশ্রম করবে ততই ফল পাবে, এটা তো জটিল, কারণ সাপেক্ষ সর্বনাম আছে যত তত, যেখানে যেখানে সেখানে, যদিও, তবুও, যে সে যারা তারা, এগুলো থাকলে তখন সেটা কি হবে বলতো, জটিল বাক্য হবে। কিন্তু এখানে এটা আছে এই জন্য জটিল বাক্য, কিন্তু যৌগিক কি হবে সেটা জানাও। ভাই রুরো আর যোগ রুরো শব্দ দুটো একটু বুঝিয়ে দিন স্বাধীন আহমেদ। আর আরেকবার বলেছি, রুরো শব্দ হচ্ছে তোমার যেটা দুইটা অর্থ বোঝাবে রুরো শব্দ, যেমন সন্দেশ দ্বারা মিষ্টান্ন জাতীয় খাবারও বোঝায়, আর এটা দ্বারা খবরকেও বোঝায়। গবেষণা দুইটা অর্থ, গোযোগেষণা, দেখো গোযোগেষণা এটা গরু খোঁজা, আর গবেষণা আরেকটা অর্থ হচ্ছে এখানে আবিষ্কার অর্থ। প্রবীণ, প্রবীণ বৃদ্ধ ব্যক্তিকে বোঝায়, বাদ্যযন্ত্রকে বোঝায়। যার দুইটা অর্থ, ব্যুৎপত্তি আর ব্যবহারিক অর্থ আলাদা, সেটা হবে রূঢ় শব্দ। আর যোগ রূঢ় শব্দ যেটা হচ্ছে সমাসের সাহায্যে তোমরা নির্ণয় করতে পারো, যেমন পঙ্কজ, পঙ্কে জন্মে যা, রাজপুত্র, রাজার পুত্র, জলদ, জল দেয় যে, এই যে ব্যাস বাক্যের সাহায্যে যেগুলো তুমি বের করতে পারছো, এটা হবে যোগ রূঢ় শব্দ। কি হবে, যোগ রূঢ় শব্দ। পরিশ্রম করো কমা ফল পাবে, ধন্যবাদ, পরিশ্রম করলে তবে ফল পাবে, ধন্যবাদ বৈশাখী চৌধুরী সর্বর্ণ। পরের বাক্যটি, কোনটি করণ কারকের সপ্তমী বিভক্তির উদাহরণ? করণ কারকের সপ্তমী বিভক্তি, যেগুলো যন্ত্র বা উপকরণ বোঝাবে, যন্ত্র বা উপকরণ বোঝাবে, মাধ্যম বোঝাবে, সেটা কি হবে বলতো, করণ কারক হবে। ছাদ থেকে পানি পড়ে, এটা দেখো ছাদ থেকে পানি পড়ছে, অর্থাৎ দেখো ছাদের কোথাও ফাটল আছে, ফাটল দিয়ে চুয়ে চুয়ে পানি নিচে পড়ছে, সম্পর্ক পায় না, সেক্ষেত্রে এটা অপাদান হবে। অনেক আগেও পড়িয়েছি অনেক। শিকারী বিড়াল গোপে চেনা যায়, আমরা জানি এই যে বিভক্তিগুলো একটু মনে রাখবা, কারণ যদি তৎপুরুষ সমাস থেকে প্রশ্ন আসে, প্রথমা সেটা কি হবে বলতো, শূন্য হবে। কি হবে, শূন্য, কোনো বিভক্তি নাই। দ্বিতীয় বিভক্তি কোনগুলো হবে, কে রে, ব্যাপিয়া আছে। তৃতীয়া, এটা কি হবে, দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক হবে। চতুর্থী কি হবে বলতো, কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানা, আমি সলভ করে দিব। চতুর্থী কি হবে, কে রে জন্য নিমিত্ত, কে রে জন্য নিমিত্ত। এবং এখানে একটা লেখা হবে ব্যাপিয়া,
যেমন চিরসুখী, চিরকাল ব্যাপিয়া সুখী। পঞ্চমী কি হবে বলতো? পঞ্চমী, পঞ্চমী থেকে আজকেও এসেছে। গদিচ্যুত, গদি হতে চ্যুত, ক্ষমতাচ্যুত, হতে থেকেছে যদি মাইনাস বোঝাই, হতে থেকে সে। ষষ্ঠী কি হবে বলতো? ষষ্ঠী র এর কি হবে? র এর। আর সপ্তমী হবে এ অন্তস্থ অতে, এ অন্তস্থ অতে। যদি পূর্ব পদে বিভক্তি লোপ পাইলে তখন তো সেটা তৎপুরুষ সমাস হয়। এখন আমাকে দেখতে হবে কোন বিভক্তি লোপ পেয়েছে। যদি এটা দ্বারা দিয়া কর্তৃক এটা লোপ পায় তখন সেটা তৃতীয় তৎপুরুষ হবে। হতে থেকে, যেমন গদি হতে বা গদি থেকে চ্যুত, তাহলে এটা পঞ্চমী তৎপুরুষ হবে। যেমন র বা এর যদি লোপ পায় তখন সেটা ষষ্ঠী তৎপুরুষ। এ অন্তস্থ অতে লোপ পাইলে তখন সেটা কি হবে? সপ্তমী হবে। যেমন সলিল সমাধি, তাহলে এর ব্যাসবাক্য হবে সলিলে সমাধি, সলিলে সমাধি। তাহলে এখানে দেখো পূর্বপদে এই বিভক্তি আছে, এটা লোপ পেয়েছে, তাহলে এটা কি হবে বলতো? এটা সপ্তমী তৎপুরুষ হবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে শিকারী বিড়াল গোপে চেনা যায়। তাহলে চেনার মাধ্যমটা কি? যে গোপ দেখে। তাহলে এটা কি হবে? করণকালকের সপ্তমী বিভক্তি। পরের প্রশ্নটি দেখো, ভেরেন্ডা ভাজা বাগধারার অর্থ কি? আগে কি কখনো কেউ এটা শুনেছো বলতো? এই যে ভেরেন্ডা ভাজা, আগে কি কেউ কখনো এটা শুনেছো? ভেরেন্ডা ভাজা, এটার এই বাগধারাটির অর্থ কি? অকাজে থাকা, অপদার্থ নাকি পরিপাটি? অপদার্থ, এটা যদি বলা হয় অকাল কোষপণ্ড, আমি লিখে দিচ্ছি দেখো, অকাল কুষ্মাণ্ড, তখন সেটা আমরা উত্তর করতাম অপদার্থ। এরপরে রয়েছে পরিপাটি। পরিপাটি এটা কি হবে বলতো? কেতা দুরস্ত, পরিপাটি কেতা দুরস্ত। আমি অপশনগুলো এইভাবে সাজিয়েছি যাতে বাদ বাকিগুলো আমি একটু ব্যাখ্যা দিতে পারি। কেতা দুরস্ত এটা কি হবে? পরিপাটি। কিন্তু এখানে দেখো ভেরেন্ডা ভাজা, ভেরেন্ডা ভাজা এটা কি? অকেজ, এটা হবে কি বলতো? অকাজে থাকা, অকাজে থাকা, সেটা হবে ভেরেন্ডা ভাজা। অনেকের জানা ছিল না এটা, যারা ক্লাস করছে ম্যাক্সিমামই এটা আগে জানতে না, অকাজে থাকা। অনেকে গ জানেছে, গ তো হবে পরিপাটি কেতাদুরস্ত হইলে, অকাল কুষ্পণ্ড সেটা কি হবে? অপদার্থ হবে। আর ভেরেন্ডা ভাজা সেটা হবে অকাজে, অকাজে থাকা, সাধারণত কঠিন টাইপের এসে থাকে। আতের টান অর্থ কি? আতের টান এটা কি বলতো? নারীর টান, একাদশী বৃহস্পতি, নিতান্ত অলস, তোষামোদে। আজকে কিন্তু একটা সন্ধি এসেছে পরস্পর, এটা কোন সন্ধি? এই যে নিপাতনে সিদ্ধ, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি যেগুলো আছে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। বলো এখানে কি হবে? নারীর হাতের টান, এটার অর্থ কি? নারীর টান একাদশী বৃহস্পতি, তাহলে একাদশী বৃহস্পতি এটা হবে সৌভাগ্যের বিষয়। কি হবে বলতো? সৌভাগ্যের। অন্যান্য জাবিতেও যদি হুব না আসে তাহলে অন্যান্য জায়গায় হুব কমন আসবে। সৌভাগ্যের বিষয় হবে, কি হবে? সৌভাগ্যের বিষয়। এরপর দেখো নিতান্ত অলস, নিতান্ত অলস সেক্ষেত্রে কি হবে বলতো? গোপ খেজুরে হবে। কি হবে? গোপ খেজুরে, গোপ খেজুরে। তারপর তোষামোদে, তোষামোদে এটা কি হবে বলতো? ঢাকের কাঠি। কি হবে? ঢাকের কাঠি, এটা হবে তোষামোদে। আর আতের টান এটা কি হবে? নারীর টান হবে, নারীর টান। তোমরা কতটুকু উপকৃত হচ্ছ আমি জানি না, কিন্তু তোমাদের জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছে। গতকাল রাত 3টা পর্যন্ত তোমাদের এই প্রশ্নগুলো হাতে টাইপ করতে হয়েছে আমাকে বাছাই করে করে। তারপর তোমাদের আজকে সকালেও আমার 6:30টার সময় উঠতে হয়েছে। তোমাদের জন্য অনেক পরিশ্রম করেছি। তোমরা তোমাদের এগুলো মানে স্বীকার করতেই হবে। আর আমার এই পরিস্থিতিতে সাধারণত আসলে ক্লাস নিয়ে ওইভাবে যায় না, কিন্তু আমি একা থাকলে আমি খুবই মানে কষ্ট লাগছে। এই জন্য তোমাদের মানে কাজের মধ্যে আছি, যাতে আমি ওই আহ, মানে করুণ কাহিনীটা যাতে হচ্ছে আমার মনে ওইভাবে না আসে। তারপরে এসে যাচ্ছে, খারাপ লাগছে খুবই। দোয়া করবে আমার জন্য। পরের প্রশ্নটি দেখো, পারিভাষিক শব্দ কয়েকটি রেখেছি।
আমি সাধারণত তোমাদের মধ্যে আছি বলে ওইভাবে কিছু হচ্ছে মানে বুঝতে পারছো, কিন্তু যখন একা থাকছি তখন হচ্ছে আমি মেনে নিতে পারছি না, মানে পুরাটাই অপ্রত্যাশিত। আর প্রতিটা সন্তান তার হচ্ছে পিতামাতার জন্য যখনই কিছু আমি ওইভাবে গেলাম আর কি, কিছু তাদের জন্য কিছু করব আর কি, তখনই কিন্তু তাদেরকে মানে তাকে হারিয়েছি। এটা আসলে মেনে নেওয়া যায় না, খুবই কষ্ট আমারও লাগছে। তারপরেও আহ জীবন তো এটাই, মেনে নিতে হবে। আমার জন্য দোয়া করো, আমার বাবার জন্য দোয়া করবে। আচ্ছা, দেখো এরপরে অ্যালিগরি, তারপরে ক্যাবিনেট। আজকে কিন্তু এটা জগন্নাথ, এই প্রশ্ন কিন্তু আমি গতকাল সাজিয়েছি, হ্যাঁ। তারপরে কিন্তু যদি গতকাল আমি ক্লাসটা নিতাম তাহলে যারা জগন্নাথে পরীক্ষা দিতে তাদের এইগুলো কমন আসতো। আজকে কিন্তু ক্যাবিনেট, এটা কিন্তু জগন্নাথে এসেছে। অ্যালিগরি এটা কি হবে বলতো? ইমাগরি, ইমাগেরি এটা হচ্ছে জাবিতে ইউনিটে এসেছে, সেটা চিত্রকল্প হবে। কি হবে? চিত্রকল্প। আর অ্যালিগরি এটা কি হবে বলতো? আমি লিখছি, তুমি আমার সাথে একটু লেখো তোমরা। রূপক হবে। কি হবে? রূপক। বা যদি মেটাফর বলা হতো তখন কিন্তু সেটা হতো। ক্যাবিনেট এটা পারার কথা, এটা তোমরা নিজেরাই করবা। আর্ট, আর্ট যেহেতু সি অন ইউনিটে পরীক্ষা, এই জন্য চারুকলা, এই ক্ষেত্রে আমি এটা দিয়েছি চারুকলা বা ললিত কলা। চারুকলা বা ললিত কলা। এরপর দেখো আরেকটা আছে কি, ডায়াগ্রাম। ডায়াগ্রাম আছে, এটা কি হবে? নকশা বা রেখাচিত্র। নকশা, নকশা বা রেখাচিত্র হবে। ক্যাবিনেট নিজেরা জানাবে এটা। ইন্টারিম, ইন্টারিম এটা কি হবে বলতো? অন্তর্বর্তীকালীন। কি হবে? অন্তর্বর্তীকালীন। জুরিস প্রুডেন্স এটা হবে কি? আইন শাস্ত্র হবে। কি হবে? এর পারিভাষিক হবে কি? আইন শাস্ত্র। আইন শাস্ত্র। মেট্রোলজিস্ট এটা কি হবে? আবহাওয়াবিদ। আবহাওয়াবিদ হবে। আবহাওয়াবিদ। দেখো আমি চাইলে হচ্ছে জাস্ট বলে দিতে পারতাম এই টপিক গুলো একটু জাস্ট পড়ে যাও, কারণ ওই টপিক গুলো তো আমিও বলে দিতে পারবো যে এগুলো এখান থেকে প্রশ্ন আসবে। তা আমি প্রথমে টপিক গুলো বলেছি এবং ওই টপিক গুলো থেকে সম্ভাব্য প্রশ্নগুলো আমি রেখেছি। কারণ আমিও বুঝি যে স্টুডেন্টটা কতটা মানে ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে, কারণ ইউনিট পরীক্ষা এভাবে আসানোর হয়নি। কারণ অনেক 1 বছর ধরে যারা সেকেন্ড টাইমার তারা অনেক ধকল কিন্তু সহ্য করতে হয় তাদেরকে। আর এখানে 2,64,000 জনের মধ্যে মাত্র সিট 1800। এটা শুধুমাত্র মেধাবী দিয়ে হবে না, অনেকটা ভাগ্য এখানে আছে। আর এখানে কি হবে? মন্ত্রী পরিষদ হবে। ক্যাবিনেট এটা কি হবে? মন্ত্রী পরিষদ। আর মন্ত্রী পরিষদ যেহেতু এখানে দেখো পরিষদ যুক্ত হচ্ছে, এই জন্য পূর্বে কি হবে বলতো? দীর্ঘ রস্বীকার হবে। কি হবে? রস্বীকার হবে। আর আরেকটা রয়েছে, দেখো এটা পারবা না আমি জানি। স্থলজি এটা হবে মৎস্য বিজ্ঞান হবে। কি হবে? মৎস্য বিজ্ঞান। মৎস্য বিজ্ঞান। জুরিস ডিকশন এটা কি হবে বলতো? জুরিস ডিকশন এটা হবে এখতিয়ার হবে। কি হবে? এখতিয়ার। অনেকে বলে না আমার বিষয়ে কোনো কথা বলা তোমার এখতিয়ার নাই, সেক্ষেত্রে দেখো এখানে জুরিস ডিকশন। আর আছে ল্যান্ডস্কেপ, আছে ল্যান্ডস্কেপ এটা হবে ভূদৃশ্য। কি হবে? ভূদৃশ্য। পরের গুলো দেখো, ইপিক শব্দের পরিভাষা কি? গীতিকাব্য, পুরাণ, মহাকাব্য নাকি পত্রকাব্য? ভাইয়া তৎপুরুষ আর বহুব্রীহি সমাসের প্রকারভেদ। তৎপুরুষ সমাসে বললাম তো, তুমি কোথায় ছিলে তখন? পূর্বপদে যদি কোনো বিভক্তি লোপ পায় তখন সেটা তৎপুরুষ সমাস হবে। এখন আমাকে দেখতে হবে যে কোন বিভক্তিগুলো লোপ পেয়েছে। যদি বলা হয় এখানে যে কলা বেচা, সাধারণত যদি কোনো কাজ করা বোঝায় তাহলে সেটা কি হবে? দ্বিতীয় তৎপুরুষ। যেমন কলাকে বেচা, সেখানে কি আছে দেখো?
কে আছে, তাহলে এই বিভক্তিটা দেখো কলাবেসার মধ্যে নাই, তাহলে যে পূর্ব পদ থেকে কে বিভক্তিটা লোপ পেয়েছে, এটা হবে কি দ্বিতীয়া। ঠিক তেমনই হবে চির সুন্দর বা চির সুখী, চিরকাল ব্যাপিয়া সুখী। মন গড়া, মন দ্বারা গড়া, দ্বারা দেয়া কচি, এটা তৃতীয়া বিভক্তি, এটা যদি লোপ পাই তাহলে সেটা তৃতীয় তৎপুরুষ হবে। আর নিঃস্বার্থ হবে দান, তবে ভক্তি সেবা এগুলো বোঝালে চতুর্থী তৎপুরুষ হবে। যেমন তোমাকে দেখো গুরু ভক্তি, গুরুকে ভক্তি। আর পঞ্চমী যেগুলো মাইনাস বোঝাবে, মাইনাস সম্পর্কে, যেমন স্কুল পালানো, স্কুল হতে পালানো, তারপরে ক্ষমতাচ্যুত, ক্ষমতা থেকে চ্যুত, বিদেশ বলা হয়, বিদেশ হতে আগত এইভাবে বলা হয় বিদেশ পলাতক, বা জেল পলাতক বলা হয়, দেশভঙ্গ বলা হয়, দেশকে ভঙ্গ, এগুলো সাধারণত কি হবে সম্পর্ক মাইনাস বোঝালে সেটা পঞ্চমী তৎপুরুষ হবে। আর বহুব্রীহি সময় সেটা হবে কি বলতো, পূর্বপদ পরপদ কোনোটার অর্থ বোঝাবে না, তৃতীয় একটা পদ আসবে, সে তৃতীয় পদের অর্থ বোঝাবে। আর বহুব্রীহি পদের মধ্যে, সমাসের মধ্যে বহুব্রীহি হচ্ছে ব্যতিহার বহুব্রীহি আছে, যেটা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে সংঘটিত হয়, কানাকানি, মারামারি, চোলাচলি, এগুলো কি হবে বলতো, ব্যতিহার বহুব্রীহি হবে। আর এখানে কি হবে এপিক, এটা মহাকাব্য হবে, কি হবে মহাকাব্য। তারপর কোন গুচ্ছ তরঙ্গ এর সমার্থক শব্দ, কোন গুচ্ছ তরঙ্গ এর সমার্থক শব্দ, এটা বলো। তরঙ্গ এর সমার্থক শব্দ কোনগুলো বলো। এখানে বাকিগুলো আমাকে দেখতে হবে, শস্যধরা আছে, নিশাকর আছে। শস্যধরা একটা কি, নিশাকর, এটা হচ্ছে চন্দ্র এর সমার্থক শব্দ, চন্দ্র এর সমার্থক শব্দ কি দেখো, এই যে শস্যধর আর একটা হচ্ছে নিশাকর। অর্ণব বা সিন্ধু, অর্ণব বা সিন্ধু এটা কি সমুদ্র, সমুদ্র এর সমার্থক শব্দ। তারপর পাবক আর শিখা, এটা হচ্ছে আগুন বা অগ্নি এর সমার্থক শব্দ, আগুন বা অগ্নি এর সমার্থক শব্দ। আর লহরী আর একটা হচ্ছে হিল্লোল, এটা হচ্ছে কি বলতো, এইটা তরঙ্গ এর সমার্থক শব্দ। 50 নম্বর দেখো, যাকে ভাষায় প্রকাশ করা যায় না তাকে কি বলা হয়, যাকে ভাষায় প্রকাশ করা যায় না তাকে কি বলা হয়। আজকে কিন্তু এটা এসেছে যে ইতিহাস বেত্তা জগন্নাথে এসেছে, এটা কি হবে বলতো, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি। আর অপরাহ্ন, পূর্বাহ্ন আছে, মধ্যাহ্ন আছে, অপরাহ্ন আছে, এটা হচ্ছে দিনের শেষ ভাগ, দিনের শেষ ভাগকে বোঝায়। আর একটা আছে কুশীলভ, এটা গত বছর এসেছে। নাটকে যে পাত্র পাত্রী থাকে, নাটকে যে পাত্র পাত্রী থাকে, কুশীলভ দ্বন্দ্ব সমাস, পাত্র পাত্রী তাদেরকে বোঝায়। আর এখানে যা ভাষায় প্রকাশ করা যায় না সেটা হবে অনির্বচনীয়, কি হবে অনির্বচনীয় হবে। আজকে এই 50টি প্রশ্নই ছিল। তোমরা এই ক্লাসটা পুনরায় আবার দেখবা, আর যারা শেয়ার করেছো তারা আমাকে নক দিও, আমি পিডিএফটা দেওয়ার চেষ্টা করব, বা আমাদের পেজে নক দিলেও পেয়ে যাবে। আর প্রতিনিয়ত ক্লাসগুলো হচ্ছে, এরপরে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, তারপর হচ্ছে তোমাদের গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তার জন্য ধারাবাহিকভাবে ক্লাসগুলো হবে, পরীক্ষা হবে। এবং শেষ মুহূর্তে যে কোনো সমস্যা বা যে কোনো কিছু জানার থাকলে আমাদের পেজে নক করবে, এবং যারা পরবর্তীতে ক্লাসটি দেখবে নিজেদের টাইমলাইন একটু শেয়ার করে রাখবে। আর 17 তারিখে আমরা শহীদ মিনারে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের পাশেই থাকবো। আশা করি ভালোভাবে পরীক্ষা দিবে এবং মানে ভালো একটা মিথস্ক্রিয়া আমাদের মধ্যে হবে। আজকে ক্লাসটি এ পর্যন্তই, সবাই ভালো থাকো, দেখা হবে বিজয়।